চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা, তাকে জামিন না দেওয়া, এই নিয়ে এবং বাংলাদেশিদের হিন্দুদের ওপরে যে অত্যাচার চরম সীমায় পৌঁছানোর প্রতিবাদে কালকে কলকাতায় একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে। তরুণ ঘোষের তথ্যই এইবার চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে আদালত থেকে মুক্তি না দেওয়ায় রেগে গেছেন পুরো ভারতবর্ষ ও কলকাতা। তো বন্ধুরা, তরুণ ঘোষের ভিডিও ফুটেজ দেখে হয়তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা কিরকম সেটা আপনারা সবাই জানেন, তাই আজকের ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। যদিও আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকেই শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা, তাকে জামিন না দেওয়া, এই নিয়ে এবং বাংলাদেশিদের হিন্দুদের ওপরে যে অত্যাচার চরম সীমায় পৌঁছানোর প্রতিবাদে কালকে কলকাতায় একেবারে ধুমধুমার কাণ্ড বেঁধে গেছে। হিন্দু জাগরণ সমিতি তারা এক বিরাট মিছিল বার করেছিল। সেই মিছিল শিয়ালদা থেকে একেবারে বেগবাগান পর্যন্ত গিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন তারা একেবারে ঘেরাও করেছিল। এই নিয়ে সারা দিন কলকাতা একেবারে ধুমধুমার চলেছে। আমি কালকে অন্য খবরে ছিলাম, ফলে এই খবর আর করা হয়নি। তাই প্রথম হাফে আমি এই খবরটা করছি আজকে 5টার সময়, আর 9টার সময় আমি করব পার্লামেন্টে ডক্টর জয়শঙ্কর যে কথা বলেছেন সেই খবরটা মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে একবার একান্তে বৈঠকের পর তিনি পার্লামেন্টে কি কথা বলেছেন সেটা আমি 9টার ভিডিওতে বলবো। আগে এই ভিডিওতে যেটা আমি বলছি সেটা হচ্ছে কলকাতার ঘটনা, এবং কলকাতার ঘটনা নিয়ে, বাংলাদেশের ঘটনা নিয়ে কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আমাদের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন সেটাও আমি আপনাদের জানাবো। খবরটা ছেপেছে আনন্দবাজার, বলছে কলকাতা প্রোটেস্ট, চিন্ময় প্রভু অ্যারেস্ট, চিকিৎসা পেতে পাকিস্তানে যান বাংলাদেশিদের হুঙ্কার, ইউনিসের আত্মীয়রা এখানে আছেন। মানে ইউনিসকে এবার ধমক দেওয়া হচ্ছে, আপনার আত্মীয়রাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, সুতরাং তারা কিন্তু কতটা সুরক্ষিত থাকবে সে ব্যাপারে কোনো গ্যারান্টি হিন্দুরা দিতে পারছে না। এটা খবরে যেটা বলা হয়েছে। এবার আমি আসছি খবরের ডিটেইলে। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানানো হলো কলকাতায়। সেখান থেকে হুঙ্কার দেওয়া হলো চিকিৎসার জন্য করাচি আর লাহোর যান, এখানে আসবেন না। আমি দীর্ঘদিন ধরে বলে বলছিলাম না যে এই যে কলকাতা এখন ফুটছে, কলকাতায় যদি আপনারা চিকিৎসার জন্য কোনো নিয়ে আসেন তাহলে খুব একটা সুস্থির ভাবে কিন্তু আপনি পরিষেবা দিতে পারবেন না, নানান প্রশ্নের মুখোমুখি হবেন, এবং বর্ডার পেরোনোর সঙ্গে সঙ্গে আপনার উপরে হামলাও হতে পারে, কারণ এত ঝামেলা আপনারা ওখানে করে রেখে দিয়েছেন, পরিবেশটাকে পুরো বিষাক্ত বানিয়ে দিয়েছেন। আজকে হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধর্ম মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে পড়েছে। কালকে কিন্তু যে শুধু হিন্দুরা নেমেছিল তা নয়, হিন্দুদের সঙ্গে মুসলিমরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। যেটা লেখা হচ্ছে
বাংলাদেশের ভিসা প্রদান পরিষেবা পুরোপুরি বন্ধ করার দাবি তুললেন শুভেন্দু অধিকারী। মানে কোনো মেডিকেল ভিসাও নয়, বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি এবং তার জামিন খারিজ করে দেওয়ার প্রতিবাদে বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করেন শুভেন্দু সহ বঙ্গ বিজেপি নেতারা। তারপর ডেপুটি হাই কমিশনে যান শুভেন্দুরা। সেখান থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ বিরোধী বিধানসভা দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, বাংলাদেশিরা চিকিৎসা করানোর জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। তার মানে এটা একটা পরিচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। আপনি কলকাতায় এলে খুব একটা নিরাপদে থাকবেন না। এখানেই থামেননি শুভেন্দু। শুভেন্দু কি বলেছেন সেখানে আর একবার আমি জুড়ে দিচ্ছি। ইউনূসের আত্মীয়রা এখানেই আছেন, এখানেই থামেননি শুভেন্দু। ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ডক্টর ইউনূসের আত্মীয়রা আমাদের বর্ধমানে আছেন, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল, মানে ডক্টর ইউনূসের অনুমোদন ছিল। শুভেন্দু কি বলেছে এইখানে আমি একটা ভিডিও জুড়ে দিচ্ছি। চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয়। ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। ওই ঘেরাও শেষে শুভেন্দু সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে যাওয়া হবে, দাবি শুভেন্দুর। শুভেন্দু দাবি করেছেন, শুধু ডেপুটি হাই কমিশনের প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত থাকবেন না, সীমান্তে যাবেন। তিনি বলেছেন, এখান থেকে দাবি করছি যে ভিসা 100% বন্ধ করুন, প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে আমরা ভিসা দপ্তরেও যাব, এখানে পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ করুন, আমদানি এবং রপ্তানি অনুমোদন দেওয়া বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। সোমবার থেকে বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, হিন্দুদের উপর আক্রমণ এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে। এই যে মানে হুঙ্কারটা শুভেন্দু দিচ্ছে, হুঙ্কারটা কিন্তু শুধু শুভেন্দুর মুখটা আছে, জানবেন পুরো পশ্চিমবঙ্গবাসীর মুখ হয়ে কিন্তু হুঙ্কারটা হচ্ছে না। এবার যদি আপনারা আসেন না, আমি বারবার বলছি, নানান প্রশ্নের সম্মুখীন হবেন, তখন কিন্তু বিপদে পড়তে পারেন। এরকম একজন বিপদে পড়েছেন, তিনি ফেসবুকে লিখেছেন, আমার কাছে ফেসবুকের কপিটা আছে, কিন্তু আমি এটা এখানে লাগাতে মানে করতে ভুলে গিয়েছি। এবার শুধু যে মানে মানে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা ক্ষেপে আছে রয়েছে তা নয়। আমি বলছি না, আপনারা যতই ঘটনা বাংলাদেশের মিডিয়াকে দিয়ে আপনারা চাপিয়ে রাখুন না কেন, ইউনিস গভর্নমেন্ট এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু রটে গেছে। অস্ট্রেলিয়া থেকেও একটা প্রতিবাদপত্র এসছে হিন্দুদের উপরে এই চরম আক্রমণের উপরে। আজকে গতকালকে রাত্রিবেলা থেকে চট্টগ্রামে ব্যাপকভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, ব্যাপকভাবে। হিন্দুদের শুধু মেয়েগুলোকে তোলা বাকি আছে, বাকি যা যা আক্রমণ করা যায়
যে সমস্ত ছবি আমার কাছে এসে পৌঁছেছে সেই সমস্ত ছবি যদি আমি আপলোড করি তাহলে ইউটিউব এই ভিডিওকে ছাড় দেবে না বলে আমি ছবিগুলোকে লাগাতে পারছি না। কিন্তু মুখে বলে দিচ্ছি যে যে সন্ত্রাস চেপে বসেছে বাংলাদেশের বুকে, এই সন্ত্রাস কিন্তু না থামানো পর্যন্ত ভারতও থেমে থাকবে না। ভারত কি করবে সেটা আমি 9টার ভিডিওতে বলবো, ভারত কি করবে। এখন আমি শুধু এই ভিডিওটাই যা বলছি সেটা একটু শুনুন। প্রতিশোধ নিচ্ছে ইউনূসরা। কে বলছে? আমরা বলছি না, এটা বেরিয়েছে আপনার আনন্দবাজার অনলাইনেই বেরিয়েছে। প্রতিশোধে ইউনূসরা, রিপোর্টে উদ্বিগ্ন ব্রিটিশ পার্লামেন্টের গোষ্ঠী। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি ফর দ্য কমনওয়েলথ এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সের একটি বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। তারা এই নিয়ে একটি বিস্তৃত রিপোর্ট সে দেশের বিদেশ মন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকের জন্য আনন্দ এবং আশা বয়ে এনেছিল, কিন্তু নতুন জামানায় বাংলাদেশে 2000-এরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে বলেও দাবি করা হয়েছে এই রিপোর্টে। প্রতিবেদনে এপিপিজির আরো বলেছে, আমরা এটা প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা হোক, অন্যথায় তা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না। মানে এখানেও কিন্তু ব্রিটেন কিন্তু পরিষ্কার একটা হুমকি দিয়ে দিল। আমি দুটো ভিডিও আগে আমি বলেছিলাম যে পার্লামেন্টে ডেভিড ল্যামিকে, পার্লামেন্ট যত সদস্য আছে সবাই কিন্তু বাংলাদেশ ইস্যুতে চেপে ধরেছিল। আজকে সেই খবরটা একটু দেরিতে প্রকাশ পেয়েছে, এসছে, আমি তাই আপনাদের বলছি। কূটনৈতিক শিবিরের মতে, যখন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জেরে বাংলাদেশে হিংসার আগুন ছড়ানোর ঘটনা সামনে চলে আসছে, তখন ব্রিটেনের এই রিপোর্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত যেখানে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার এবং বাংলাদেশের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছে, তখন এই রিপোর্ট সাউথ ব্লকের পক্ষে অনেকটা সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে। সংখ্যালঘুদের উপরে নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলী বিস্তৃতভাবে রয়েছে এই রিপোর্টে। বলা হয়েছে, সরকার পরিবর্তনের পরে ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে, যদি তা এক জায়গায় এক রকম ভাবে দেখা গিয়েছে। এছাড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গে প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়েছে। মানে ওখানকার যে সংবাদ মাধ্যম আপনার বাংলাদেশে বলা হয়েছে, আমাদের প্রশ্নের উত্তরে ব্রিটেনের বাংলাদেশি হিন্দু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের সম্প্রদায়ভুক্ত মানুষদের পৃথকভাবে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে। সম্প্রতি বছরের 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে 2010টি। তার মধ্যে খুন, নারী নির্যাতন, লুটপাট, জোর করে বাড়ি দখলের মতো ঘটনাও রয়েছে। তার মানে আপনারা যেটা আমি বলছিলাম না, আপনারা যেটা করছেন বাংলাদেশ সরকার ইউনূস সাহেব, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একেবারে সারা বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি, উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা একেবারে পাকিস্তানের মতো হয়ে গেছে। তাহলে পাকিস্তান আর বাংলাদেশ দুটোকে কিন্তু সারা পৃথিবী একই জায়গায় একই র্যাঙ্কে রেখে দিল। এইবারে আপনারা যদি কোনো দেশে ভিসা চান না, মনে করবেন যে আমি ওই দেশে চলে যাব, আপনি সত্যিকারের মানে শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ,
এবং আপনার যথেষ্ট দক্ষতা আছে, আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি ভিসা পাবেন না। কারণ কি? পাকিস্তানের লোক যেমন ভিসা পায় না, যে ট্যাগ পাকিস্তানের ক্ষেত্রে পড়ে গেছে, সেই ট্যাগ কিন্তু আপনাদের ক্ষেত্রেও পড়ে গেল। ভবিষ্যৎটা আপনার কিন্তু অন্ধকার হয়ে গেল। যে ভবিষ্যৎটা আপনারা তৈরি করেছিলেন শেখ হাসিনা গত এত বছর ধরে তার প্রচেষ্টায়, তার দলে কিছু খারাপ লোক সব দলেই থাকে, সব দলে থাকে। আপনার পাড়াতে আপনার পরিবারও দেখবেন 10টা লোকের মধ্যে একটা লোক খারাপ আছে। হাসিনার দলও ছিলেন, কিন্তু হাসিনার দোষ হচ্ছে শেখ হাসিনা তিনি ব্যাপারটাকে চোখে দেখেও তিনি অদেখার ভান করেছিলেন। আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। কিন্তু সাম্প্রতিক যা ঘটনাবলী যেভাবে যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের বাংলাদেশ সরকার কিন্তু ভীষণ বিপদের মুখোমুখি। আপনারা কিন্তু ট্রাম্প যখন ক্ষমতায় বসবে, আপনারা কিন্তু স্যাংশনের মুখে পড়তে কিন্তু বাধ্য। আমি আজকে বলে দিলাম, এইটা মিলিয়ে নেবেন। 20 তারিখ ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসুক, বসানোর পর উনি বসার পর প্রথম যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তানকে এফএটিএফ এর মধ্যে ডালবে, আর আপনাদের নানান রকম স্যাংশন আপনাদের উপর চাপিয়ে দিয়ে আপনাদের আয়ের ব্যবস্থাটা আর দক্ষিণার ব্যবস্থাটা, বাইরে থেকে যে সাহায্য আসে দক্ষিণা, সেই ব্যবস্থাটা পুরোপুরি ট্রাম্প বন্ধ করে দেবেন। এবং সেখানে মোদিজির একটা বড় হাত রয়েছে। আর এখান থেকে মালপত্র পাঠানো তো বন্ধ হয়ে যাবে। এবার আপনারা কি করেন সেটাই কিন্তু আমি দেখব। আমি যে বারবার করে আপনাদের অ্যাপিল করছিলাম যে আপনারা শান্ত হন, ঠিকঠাক করে দেশটা চালান, আপনার ইন্ডাস্ট্রি তৈরি করুন, বিদেশি বিনিয়োগ আনুন, দেশে চাকরির ব্যবস্থা করুন, অর্থনৈতিক শক্তিটা বাড়ান। আবার একটা গন্ডগোল গেছে, ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা সে পথে গেলেন না। আপনারা কি করলেন? জেলগুলোকে ভেঙে দিলেন, ভেঙে দিয়ে যত সন্ত্রাসবাদী তাদেরকে বার করে দিলেন, বার করে দিয়ে পুরো একেবারে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দিলেন সারা বাংলাদেশ জুড়ে। যে ছবিটা তৈরি করেছিলেন 16 বছর ধরে শেখ হাসিনা, সেই ছবিটাকে আপনারা একেবারে পদদলিত করলেন। পতাকা মাটিতে ফেলে রং দিয়ে এঁকে তার উপরে পা মারিয়ে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা হচ্ছে। তার মানে ভারতবর্ষকে যতটা পারা যায় জুতো মারার চেষ্টা হচ্ছে। এরপরেও আশা করেন ভারতবর্ষ আপনাদেরকে চিকিৎসা সেবা দেবে, ভিসা দেবে? কি মুখে আপনারা আশা করেন ভারতবর্ষ আপনাদের পণ্য রপ্তানি করবে? আপনাদের চাওয়ার মুখ আছে মশাই? আপনারা যে চাইবেন, চাওয়ার মুখ আছে? যে দেশের পতাকাকে আপনারা মারিয়ে চলে যান, সেই দেশের থেকে আপনারা সাহায্য চাইবেন, আপনারা পণ্য সরবরাহ চাইবেন, আপনারা ভিসা চাইবেন। এটা কোন হিসেবে হয়? আপনারা আমায় বলুন, এটা ন্যায্য কোন হিসেবে হয়? আপনাদের ভালো কথা বললে হবে না। ওই যখন অর্থনৈতিক ডান্ডা বাড়ি পড়বে, তখন দেখবেন সব সিধে হয়ে গেছে, সব সিধে হয়ে যাবে। আর ডক্টর ইউনূস সারা জীবনে আপনি যে সুনাম কামিয়েছিলেন, সেই সুনাম আপনার জলাঞ্জলি হয়ে গেছে। আপনি কোন দেশে গিয়ে, এবার যে দেশের নাগরিক সেই দেশে তো আপনি যেতেই পারবেন। আপনি তো বাংলাদেশের নাগরিক তো নন, শুনেছি আপনি অন্য কোনো দেশের নাগরিক। যে দেশের নাগরিক আপনি সেই দেশে গিয়ে থাকতে পারবেন, অন্য কোনো দেশ আপনাকে আর ঠাঁই দেবে না। আর এই যারা উপদেষ্টা আছে, কেউ পালাতে পারবেন না। এই যে আজকে যারা এই কাণ্ডগুলো করছেন না, এই যে চট্টগ্রামে যারা এই সমস্ত করছেন, সব খবর আমাদের কাছে আছে, ছবি ধরে ফ্রেম করে করে করা আছে। আবার কিছু খবর আছে যে আমাদের মধ্যেও কিছু অসাধু লোক রয়েছে যারা ভিসা দেওয়ার ব্যাপারে 20,000 থেকে 20 লাখ পর্যন্ত তারা দাবি করছে এবং নিয়ে তারা ভিসা দিচ্ছে। এবং ভিসা কিন্তু হিন্দুদের দিচ্ছে না, ভিসা দিচ্ছে কাদের? ভিসা দিচ্ছে হচ্ছে মুসলিমদের।
যাদের পয়সা আছে মুসলিমদের, তাদের থেকে পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে তাদেরকে ভিসা দিচ্ছে, এখানে এসে হাওয়া হয়ে যাচ্ছে। আমরা সেই সমস্ত ভিসা কর্মীকেও আমরা চিহ্নিত করেছি। সেই সব ভিসা কর্মীকে ধরে আমরা জেলে ভরবো, একদম জেলে ভরবো। এই ভিডিও যদি তারা দেখে, তারা এবার বুঝে নিন যে আপনারা কিন্তু চোখে পড়ে গেছেন, আইবি চোখে পড়ে গেছেন, রয়ের চোখে পড়ে গেছেন। আপনি পৃথিবীর বা ভারতবর্ষে তো ফিরতে পারবেন না, ওখানেই থাকবেন, ওখানে আপনাকে মেরে পাট করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনাকে সোজা শ্রীঘরে চালান করে দেবে। আপনার দেশের প্রতি আপনারা কি, আপনাদের কি বলবো? আপনার দেশভক্ত বলবো? আপনাকে ভারত ভক্ত বলবো না ভারত বিদ্বেষী বলবো? আপনি দেশের হয়ে খাচ্ছেন, দেশের নাগরিক, আপনি বিদেশের লোকের হয়ে কাজ করছেন। আমরা নরকের কীটের মতো সমান। যার ভিডিওটা লম্বা করব না, আপনারা একটু যারা বাংলাদেশি হিন্দুরা আছেন, একটু সাহস যোগান, একটু আপনারা প্রতিরোধ করুন। আপনাদের ভয় দেখিয়ে ওখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, উচ্ছেদ হবেন না। আপনারা সংঘবদ্ধ হন, ভারত ব্যবস্থা করছে, সমস্ত ব্যবস্থা ভারত করবে। একটু আপনাদের ওয়েট করতে হবে, ওয়েট না করলে হবে না। এই সমস্ত এত বড় কাজ, একটু ওয়েট আপনাদের করতে হবে। আপনারা একটু সাহস করে আপনারা সংঘবদ্ধ হয়ে ওখানে থাকুন, বাকিটা। আসসালাম, প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল চট্টগ্রামে আদালতে সেখানে চিন্ময় কুমার দাসের যে তাকে হাজির করা হয়েছিল আদালতে চট্টগ্রাম আদালতে, সেখানের চট্টগ্রাম কোর্ট চত্বরে একটি খুব নৃশংস হত্যাকাণ্ড হয়। সেখানে প্রতিবাদকারী একজন আইনজীবীকে গলা কেটে তাকে হত্যা করা হয়, যেটি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে এবং এর দাবিতে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদ থেকে ইসকনকে, হিন্দু সম্প্রদায়ের একটি একটি সংগঠন, সেটি হলো ইসকন, সেই ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ করবার জন্য দাবি উঠেছে এবং বিশেষ করে চিন্ময় কুমার দাসকে ফাঁসি দেওয়ার জন্য দাবি উঠেছে। কারণ হলো, তাকে ঘিরে যে জনসমাগম হয়েছিল সেখান থেকেই একজন আইনজীবীকে দিন দুপুরে একজন আইনজীবীকে, তাজা একটা প্রাণকে সবার সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলও বেশ উদ্বেগের জায়গা তৈরি হয়েছে এবং এটিকে ঘিরে চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা বিবৃতি প্রদান করেছে এবং বাংলাদেশও পাল্টা বিবৃতি প্রদান করেছে। একটি মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক। সবকিছু ঘিরে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই আলোচনা জুড়ে আমাদের সাথে রয়েছেন জনাব ডক্টর সিনিয়া আহমেদ সাঈদ, তিনি গ্লোবাল ভয়েস পাবলিক স্পিকার আছেন। শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল আছেন। নরেন্দ্রনাথ মজুমদার, তিনি দুঃখিত, আমি তার পরিচয়টা একটু বলছি, তিনি সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ, এবং আমার সাথে যুক্ত হবেন একটু পরেই পলাশ কান্তি দে, তিনি মহাসচিব বাংলাদেশ হিন্দু মহাজোট, এবং রয়েছেন জনাব ফারুক হাসান, তিনি সাধারণ সম্পাদক বা সদস্য সচিব গণ অধিকার পরিষদ, এবং আমার সাথে যুক্ত আরো আছেন খান তালাক মাহমুদ রাফি, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমি খান তালাক মাহমুদ রাফি, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি এই কারণে যে আপনি এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এবং চট্টগ্রামের যে পরিস্থিতি বর্তমানে, সেটি সম্পর্কে আপনি একটু জানতে চাই। আপনি একটু বলবেন দয়া করে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে পক্ষ থেকে আপনি বা আপনারা দাবি জানিয়েছেন যে ইসকনকে যেন নিষিদ্ধ করা হয়, কেন এমন দাবি করেছেন এবং এই মুহূর্তে আপনাদের চট্টগ্রামের পরিস্থিতিকে একটু শুনতে চাই। তালাক মাহমুদ রাফি, প্লিজ। জেনে গেছেন যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা সবাই আওয়াজটি তুলে উঠিয়েছে। তো দেখেন, গতকাল
গতকালকে আমরা হঠাৎ করে বাড়িতে আমাদের আইনজীবী হত্যা করে, এবং হসপিটালে যাওয়ার পরে আমি দেখি যে যাকে কুপিয়ে হচ্ছে কিন্তু আমাদের এই যে 24 একজন অন্য যিনি কিনা আওয়ামী দালাল আইনজীবীর কারণে এবং বিভিন্ন মতোই আইনজীবীরা আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাকেই কিনা গতকালকে তারা কুপিয়ে হত্যা। আমার কাছে মনে হয় তালাক মাহমুদ রাফি, আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কে প্রচন্ড সমস্যা দিচ্ছে। রাফি 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 আমি দুঃখজনক ভাবে আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনি যে জায়গা থেকে, আমি জানি যে আপনি সেই আলিফ, অ্যাডভোকেট আলিফের বাড়িতে গেছেন, এবং আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা রয়েছেন, ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, তারা সেখানে একসাথে হয়ে সেই বাড়িতে গেছেন। এখনো আপনি রাস্তায় রয়েছেন, আমি যতটুকু জানি সেখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনি একটু যদি আপনার জায়গা থেকে সরে একটু অন্য কোনো জায়গাতে একটু ট্রাই করেন তাহলে খুব ভালো হতো, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলি মানুষকে শোনাতে চাই। আপনার একটু দয়া করে অন্য জায়গায় যদি যান তাহলে খুব ভালো হয়। আমি আসছি আপনার কাছে, আমি ফারুক হাসানের কাছে যেতে চাই। যারা ফারুক হাসান, আজকে সারাদিন অনেক আন্দোলন হলো ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, আপনাদের গণ অধিকার পরিষদ থেকেও আপনারা দাবি তুলেছেন। আহ এই পর্যন্ত আপনার কাছ থেকে একটু তথ্য জানতে চাই, আপনারা আসলে কি চাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে আপনাদের অবস্থান। জনাব ফারুক হাসান। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে এটা শুধু আমাদের যে গণ অধিকারের দাবি, বিষয়টি কিন্তু এমন নয়। আজকে ইসকনকে একটি উগ্রবাদী, একটি মানে সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা সবাই চিহ্নিত করেছে, এবং এই উগ্রবাদী সংগঠনটিকে যেভাবে ছাত্রলীগকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আমি বুঝতে পারছি না আসলে এবার ফারুক হাসানের কি হলো। ফারুক হাসান শুনতে পাচ্ছেন? এখন ফারুক হাসান করে শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আসলে নেটওয়ার্কের আমাকে শুনতে পাচ্ছেন? যদি হ্যাঁ, আমাকে এখন শুনতে পারেন তাহলে আমি সংগঠন করতে পারি। এবং এদের বিগত দিনের কর্মকাণ্ড কার্যক্রম যদি আপনারা দেখেন, একবারেই পরিষ্কার হয়ে যাবে। ইসকন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কখনোই স্বীকারই করে না, বিশ্বাসই করে না যে বাংলাদেশ যেটি স্বাধীন সার্বভৌম দেশ, এটি কখনোই তারা আমার কাছে মনে হয় ফারুক হাসানের ভয়ঙ্কর সমস্যা চলছে। আচ্ছা রাফি, আমি আপনার কাছে আসছি। ফারুক হাসান, আপনি একটু ফারুক হাসান, আপনাকে আমি একইভাবে খুব সমস্যা দেখছি, আপনার নেটওয়ার্ক প্রবলেম চলছে। আপনি শুনতে পাচ্ছেন? মিউট হয়ে গিয়েছিল, এখন শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর পর আপনি সম্পূর্ণভাবে একদম স্টাক হয়ে যাচ্ছেন। ভালোই প্রবলেম আপনার মনে হচ্ছে। আপনি কি যদি নেটওয়ার্ক, আপনি ওয়াইফাইতে থাকেন, সেটা চেঞ্জ করে আপনি আপনার না, আমি ডেটাতেই আছি এখন। কিন্তু এমন হচ্ছে এখন ঠিক আছে? এখন ঠিক আছে, শুনতে পাচ্ছি, একটু পরে আবার স্টাক হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা আছে। বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ওয়াইফাই যাই, দেখি ওয়াইফাই ঠিক আছে কিনা। ওয়াইফাইতে গেলে আমি আসছি আপনার কাছে। আমি একটু রাফির সাথে তাহলে রাফির কথাটা শুনি। রাফি প্লিজ, রাফি রাফি একটু বলুন। আমাদের একজন চট্টগ্রামের কোর্টের আইনজীবীকে তারা নামের একটা সংগঠন, এবং আমি এটা তাৎক্ষণিক শুনতে পাই। যখন শুনতে আমি যেটা দেখি যে যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই আইনজীবী, যখন আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করছিলাম তখন আমাদের কোর্টে একটা কর্মসূচি ছিল, আমাদেরকে কোর্টে উঠতে দিচ্ছিল না আওয়ামী দূষণের যারা আইনজীবী ছিল তারা। তখন কিন্তু এই সকল আইনজীবী যারা ছিল তারা সামনের সারিতে এসে আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদেরকে কোর্ট চত্বর পর্যন্ত পৌঁছে দেয়, এবং সার্বক্ষণিক নিরাপত্তা সহ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সমর্থন দিয়ে এসছে। কিন্তু আমরা গতকালকে গিয়ে দেখতে পাই সেই সহযোদ্ধা আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে। তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের মেসেজ পরিষ্কার, যারা
মানুষ হত্যা করে, যারা এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, সে যে সংগঠনেরই হোক না কেন, তারা বাংলাদেশের জন্য কোন রকম মঙ্গল বয়ে আনতে পারে না। তাই তাদেরকে এই উগ্রবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার দায়ে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যেন পরবর্তীতে আর কেউ কোনোভাবে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে চালানোর যে সাহস, সেটা দেখাইতে না পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের প্রেসক্রিপশনে আমাদের এই বাংলাদেশ চলবে না। বাংলাদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে। ভারতের সাথে সম্পর্ক হবে দেওয়া নেওয়ার সম্পর্ক, যেই সম্পর্কগুলা একটা দেশের সাথে অন্য দেশের হয়। কিন্তু দিল্লির এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আবারও কেউ চেষ্টা করে, তাহলে সেটা রুখে দেওয়া হবে। আপনারা দেখেছেন, খুব স্পষ্টতই আপনারা দেখেছেন যে গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনতা, তারা কিন্তু কোন রকম সহিংসতায় যায় নাই, ব্যাপক ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা ইতিহাসে বিরল হয়ে থাকবে। পাশাপাশি আমরা বলতে চাই যে যারা এই যে এখনো আমাদের ভূখণ্ড নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র করছে, বিভিন্ন ভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, পায়তারা করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করছি, প্রশাসনের ভেতর একটা স্থবিরতা কাজ করছে। প্রশাসন ঠিকঠাক মতো কাজ করছে না। যদি প্রশাসন ঠিকঠাক মতো কাজ করতো, আমরা এখন প্রশ্ন জাগে, গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কি এই নিউজ গুলা জানতো না? তারা কি এই খবরগুলা পেতো না? যদি তারা না পায়, তাহলে গোয়েন্দা সংস্থার কাজটা কি? আর পাওয়ার পরেও যদি তারা পদক্ষেপ না নেয়, তাহলে এই দায় তারা কিন্তু এড়াতে পারবে না। ঠিক একইভাবে প্রশাসনিক যে স্থবিরতা গুলো আছে, আমাদেরকে সিস্টেম দেখানো হচ্ছে বারবার, আর একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে এই দেশে। আমরা দিন নাই রাত নাই আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে বিভিন্ন কারণে। তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে প্রশাসনিক যে স্থবিরতা আছে, আপনারা সিস্টেমে দোহাই দিচ্ছেন, সেই সিস্টেম থেকে আপনাদের বেরোতে হবে। যদি এখনো যারা স্বৈরাচারের দোষরে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের জন্য যদি এই সিস্টেমটা চেঞ্জ করা না যায়, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তাদেরকে নির্মূল করুন এবং সিস্টেম ভাঙুন। গণ অভ্যুত্থান সিস্টেম মেনে হয় নাই। আমরা ইনক্লুডিং এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড সহকারে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, এতে কি আপনি বর্তমান সরকারের ব্যর্থতার কোনো পরিচয় দেখছেন? তারা কি ব্যর্থ হয়েছে এই বিষয়টিকে? আপনি যে ইন্টেলিজেন্সকে, আমি একটা স্থবিরতা লক্ষ্য করছি। এখনো 100 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো কেন প্রশাসনের এই স্থবিরতা? যদি এই সরকার যারা এখনো স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন জায়গায় আছে, তাদের জন্য ফাংশন করতে না পারে, তাহলে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ভুল করেন। কিন্তু এই প্রশাসনের স্থবিরতা আমরা চাই না। দ্রুত সময়ের মধ্যে এই প্রশাসনের স্থবিরতা থেকে বের হয়ে আসতে হবে এবং সিস্টেমটাকে এই সিস্টেমের দুহাই দেয়া থেকে বের হয়ে আসতে হবে। আপনারা অতি দ্রুত, যদি এই হত্যাকাণ্ডের দ্রুত কোনো সুষ্ঠু বিচার না পাই, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে না পাই, তখন অবশ্যই আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা দেখবো এবং এই দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। জি, চট্টগ্রামের বর্তমান অবস্থা কি? আপনারা মানে যে দাবি নিয়ে তুলেছেন যে ইসকনকে নিষিদ্ধ, এটি আসলে কতটা শক্তভাবে এটা আপনারা বাস্তবায়ন করতে চান এবং আপনাদের অবস্থান হচ্ছে এই মুহূর্তে, মানে হত্যাকাণ্ড পরবর্তীতে অবস্থান? একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন এক দফা ঘোষণার আগের দিন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম কমেন্ট বক্সে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজমান ছিল, সবাই কমেন্ট বক্সে এক দফা চাই এরকম একটা ব্যাপার ছিল, ঠিক তেমনি আমরা এখন লক্ষ্য করছি ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের রাজপথে ঢল নেমেছে এবং প্রত্যেকটা মানুষের মুখে একই কথা যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তারা বাংলাদেশের মঙ্গল বয়ে আনে না। অর্থাৎ
যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসকন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র জনতার, এই সিদ্ধান্ত রাজপথ থেকে এসেছে। জি। এবং এখন বর্তমানে চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি, যে আমরা সবাইকে এখন পর্যন্ত শান্ত থাকার জন্য আহ্বান করছি এবং সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে এক এবং ঐক্যবদ্ধ আছে। এখনো পর্যন্ত এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাইনি, বাট এখনো অনেক ষড়যন্ত্র চলছে, বিভিন্ন মহলে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আচ্ছা, সেই ষড়যন্ত্র চলছে, কি চলছে, সেই ষড়যন্ত্রের রকমটা কি রকম সেটি আমরা জানবো যদি সম্ভব হয়। ফারুক হাসানের কাছে যেতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ তালাত মাহমুদ রাফি, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন ব্যস্ত সময়ে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আবারও পাবো আশা করি। ফারুক হাসান প্লিজ। জি ধন্যবাদ। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আশা করি আপনাকে তো শোনা যাচ্ছে ক্লিয়ার, শুরুটা শোনা যায় ক্লিয়ার, বাট পরে স্টাক হয়ে যায়। দেখি। ধন্যবাদ। আসলে আজকে নেটওয়ার্কের প্রবলেম কেন বুঝতে পারছি না আমিও। তো যাই হোক, রাফি খুব চমৎকার ভাবে বলেছে ইতিমধ্যে। আসলে আমাদের দেশে দীর্ঘ 16টি বছর যে ভারতীয় একটি আধিপত্যবাদ এবং আগ্রাসন এখানে জেঁকে বসেছিল, এবং ভারতীয় পরিকল্পনায় এই দেশকে যেভাবে ভারত ব্যবহার করেছে এবং তাদের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসাবে এই দেশটাকে তারা লুটপাট করে খেয়েছে, সেই জায়গা থেকে ছাত্র জনতা গত 5ই আগস্ট সেই ভারতীয় তাবেদারি শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে। এর পরপরই ভারত এই দেশকে নিয়ে নানান যে ষড়যন্ত্র, নানান যে চক্রান্ত, তাদের নানান যে এখানে মানে আপনার নীল নকশা, সেটি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের হাতে সর্বশেষ ট্রাম্প কার্ড, যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডকে ব্যবহার করে তারা এখন বাংলাদেশকে একটা বিপদে ফেলার সর্বাত্মক চেষ্টায় লিপ্ত রয়েছেন। যেমন ধরেন, এই যে সনাতনী ধর্মের ভাই বোনেরা, সনাতন ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেক ধর্মের মানুষ হাজার বছর ধরে এই বাংলাদেশের মাটিতে বসবাস করে আসছে। আমাদের হাজার বছরের সম্প্রীতির ইতিহাস কিন্তু বাংলাদেশের পরতে পরতে লুকিয়ে রয়েছে। কিন্তু আজকে এই সম্প্রীতির ইতিহাসে যারা ভাঙ্গন ধরাতে চায়, যারা এদেশে দাঙ্গা লাগাতে চায়, এরা প্রত্যেকে ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে লিপ্ত রয়েছে। আজকে ভারত তাদের এদেশীয় এজেন্টদের দিয়ে এদেশে একটি দাঙ্গা লাগানোর সর্বাত্মক চেষ্টা করছে। এখানে হিন্দু মুসলিম এই দুটো শব্দকে ব্যবহার করে যদি কোনো ধরনের একটা দাঙ্গা লাগানো যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব দরবারে দেখানো যাবে যে বাংলাদেশে মুসলমানদের দ্বারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা নির্যাতিত, নিপীড়িত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা সবচাইতে নিরাপদ এবং সবচাইতে আরামে আছে। আজকে এই ঘটনা যদি ভারতে ঘটতো, জাস্ট সিম্পলি আপনাকে জিজ্ঞেস করি যে ভারতে মুসলমানেরা একজন হিন্দু ভাইকে গলা কেটে হত্যা করেছে বা কুপিয়ে হত্যা করেছে বা যে কোনো কায়দায় হত্যা করেছে, আপনি চিন্তা করেন তো, 2 ঘন্টার মধ্যে আমার মনে হয় 80% মুসলমানের বাড়িঘর তছনছ হয়ে যাইত। 80% মুসলমানের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং রক্তের বন্যা বয়ে যাইত ইন্ডিয়ায়। কিন্তু বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে গলা কেটে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করেছেন। কিন্তু আপনি একটা হিন্দু ভাই বোনের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তাদের ধর্মীয় উপাসনালয় কোথাও কোনো ধরনের আঘাত পর্যন্ত আমরা লাগতে দেই নাই। কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সম্প্রীতির ইতিহাস, এটাই হচ্ছে আসল চরিত্র বাংলাদেশের জনগণের। তারা বারবার চেষ্টা করছে, বারবার আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে, বারবার আমাদের এই সম্পর্ক, এই সম্প্রীতির বন্ডিং ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, যথেষ্ট ধৈর্যের পরিচয়ের মাধ্যমে তারা এই দেশকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করছে। আজকে যে ঘটনাটি ঘটেছে গতকাল চট্টগ্রামে, এটি কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা হিসাবে আমরা নিতে পারি না, দেখার সুযোগ নেই। এটি পরিকল্পিত একটি প্লেন মার্ডার, প্রি প্লেন মার্ডার। এবং এই মার্ডারের মাধ্যমে তারা চায় বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা
উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। আর এই দাঙ্গা লাগাতে পারলেই খুনি হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে। আর বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলেই আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক, আওয়ামী লীগের মূল শক্তি, সেই দিল্লির আধিপত্যবাদী খুনি ডাকাতদের সর্দার যাদেরকে আমরা বলি, সেই উগ্রবাদী সংগঠন, উগ্রবাদী রাজনৈতিক দল, সেই বিজেপি যে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারবে। আজকে দেখেন ইসকনকে একটি ধর্মীয় সংগঠন হিসেবে প্রচার করার চেষ্টা করছে, ধর্মীয় সংগঠন হিসাবে এটাকে বয়ান তৈরির চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের সাথে যারা সত্যিকার অর্থে হিন্দু ধর্মের অনুসারী তারাও একমত হবেন। তারাও বলেছেন এই ইসকন সংগঠনটি কোনোভাবেই আমাদের মূল যে স্পিরিট, আমাদের ধর্মীয় যে স্পিরিট, এই ধর্মীয় স্পিরিটের সাথে যায় না। এটি হচ্ছে ভারতীয় সন্ত্রাসবাদী সংগঠন RSS এর অনুসারী এবং তাদের এজেন্ডা বাস্তবায়নকারী একটি সংগঠন। এই সংগঠন ইতিমধ্যে পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়েছে, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, রাশিয়া, এমনকি আপনার সিঙ্গাপুরেও এর কার্যক্রম নিষিদ্ধ। এরকম অনেক দেশে এই ইসকনকে তারা নিষিদ্ধ করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে পারি এরকম একটি উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন কোনোভাবেই বাংলাদেশের এই পবিত্র ভূমিতে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশের জমিন, এই জমিনে কোনোভাবেই থাকতে পারে না। আজকে ছাত্ররা দাবি তুলেছে, রাজনৈতিক দলগুলো দাবি তুলেছে, জনগণ দাবি তুলেছে, এই উগ্রবাদী সংগঠনটিকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই সাথে আমরা সরকারকেও বলেছি, গতকালকে আমরা রাতেই বিক্ষোভ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজধানীর পুরানা পল্টনে, এবং সেখান থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এই সরকারকে। 24 আওয়ার্স এর মধ্যে এই উগ্রবাদী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু আমরা এখনো আশানুরূপ এই সরকারের কাছ থেকে কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আজকে এই সরকারকে আমাদের বলতেই হয়, এই সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি সেই ভারতীয় তাবেদারি উগ্রবাদী সংগঠন ইসকনের পক্ষে নাকি বাংলাদেশের 20 কোটি জনগণের পক্ষে। জনগণ যেটি চায়, জনগণের যেটি প্রত্যাশা, জনগণের যেটি ডিমান্ড, এই ডিমান্ডের সাথে সরকার যদি একমত না হয় কিংবা সরকার যদি জনগণের কথা চিন্তা না করে সিদ্ধান্ত না নেয়, তাহলে জনগণও কিন্তু কঠোর হতে বাধ্য হবে। আজকে সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে আমরা অনেকটাই সন্দিহান। যেখানে জনগণ চাই, অধিকাংশ রাজনৈতিক দল চাই এই ইসকনকে নিষিদ্ধ করতে, ভারতীয় তাবেদারি বাংলাদেশ থেকে মুছে ফেলতে, সেখানে কেন এই সরকার ভারতের দিকে তাকিয়ে আছে? ভয়, এই প্রশ্নটি আমাদের করতেই হবে। কিছুক্ষণ আগে আমাদের বৈষম্য বিরোধী লিডার সমন্বয়ক রাফি খুব চমৎকার ভাবে বলেছেন, এই সরকারের পরতে পরতে ডানে বামে উপরে নিচে ভারতীয় রয়ের দালাল, ভারতীয় এজেন্টরা নানান চেয়ারে বসা, ভারতীয় এজেন্টদের নানান চেয়ারে বসা রেখে আপনি এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে বিপ্লবের স্পিরিটকে ধরে রাখতে চান। মানে পুরোপুরি আপনি বলতে যাচ্ছেন যা কিছু ঘটছে এটা এখানে এখানে সম্পূর্ণ ভারতের ইন্ধন রয়েছে এবং ভারতের ইন্ধনেই আচ্ছা, এখানে ভারত তাই 100% ভারতীয় পরিকল্পনা, ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন চলছে। এখন কেন চলছে এটি আমি ব্যাখ্যা করি সংক্ষেপে। আপনি জানেন যে আমরা 5ই আগস্ট ভারতের সর্বোচ্চ মূল্যবান যে প্রোডাক্ট, মূল্যমানের যে প্রোডাক্ট খুনি হাসিনা, তাকে কিন্তু বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, উৎখাত করেছে। কিন্তু খুনি হাসিনার রুহানি সন্তানরা আমাদের পরতে পরতে আমাদের নানান স্তরে তারা বিদ্যমান, তারা চেয়ার দখল করে আছে। বিশেষ করে প্রশাসন যন্ত্রে, পুলিশ বাহিনীতে 95% চেয়ারে খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত ভারতীয় দালালরা বসা। এখন তারা প্রথম 2 মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে প্রচন্ড রকম চাপের মধ্যে ছিল, কণ্ঠাসার মধ্যে ছিল। ডে বাই ডে যখন তারা দেখতে পাচ্ছে আমাদের চতুর্দিকে নানান যে তৎপরতা এবং আমাদের যে শক্তিমত্তা, এই শক্তিমত্তাগুলোকে তারা ইউনাইটেড করে ডে বাই ডে শক্তিশালী হচ্ছে। এখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের চতুর্দিকে আমাদের ভাই বেরাদার, আমাদের বন্ধু বান্ধব, অর্থাৎ সবাই তো ভারতীয় রয়ের লোকজন, সবাই তো ভারতের লোকজন, সবাই তো হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলা। সুতরাং আমরা ডে বাই ডে আরো শক্তিশালী হব এবং শক্তিশালী হচ্ছি। সেই জায়গা থেকে সরকারকে বেকায়দায় ফেলতে তারাও নানামুখী যে ষড়যন্ত্র, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে ফুয়েল ঢালছে এবং এই ষড়যন্ত্রগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে দেখেন চট্টগ্রামে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার সাথে আমরা মনে করি বাংলাদেশের সেই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত
পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারাও জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে নানান জায়গা থেকে তথ্য এসেছে। এই তথ্যগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ যখন আপনি দেখবেন কিছুদিন আগে যখন গত 15 দিন যখন আপনার এই ইসকনের কমান্ডার ওই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো, তাকে যখন আদালতে তোলা হচ্ছিল, তাকে এমন রাজকীয় সম্মানে হুইল চেয়ারে বসে আদালতে তোলা হচ্ছে, মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্ব, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফরে আসছেন। তার হাতে ডাব দেওয়া হয়েছে যাতে তার গলা শুকিয়ে না যায়, যাতে তিনি কষ্ট না পান, কথা বলতে তার সুবিধা হয়। এই জন্য তাকে ন্যাচারাল যে পানি, সেই ডাবের পানি দেওয়া হয়েছে। দুই দিকে পুলিশ অফিসাররা প্রোটোকল তাকে দিচ্ছে, অথচ একই ঘটনা যদি আমরা পুনরাবৃত্তি করি, কিছুদিন আগে অর্থাৎ যখন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, বিএনপির শীর্ষ নেতাদের সেই যুদ্ধাপরাধের দায়ে তাদেরকে মিথ্যা বানোয়াট মামলায় ফাঁসানো হয়েছিল, যখন তাদেরকে আদালতে তোলা হয়েছিল, তখন তাদের পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা, যেন মনে হচ্ছে এরা বাংলাদেশের দাগী আসামি। হাজার হাজার মানুষকে খুন করে তারা আজকে কারাবন্দী, তাদেরকে কারাগারে তোলা হচ্ছে, আদালতে তোলা হচ্ছে, অথচ নিরপরাধ, একবারেই শতভাগ নিরপরাধ। মিথ্যা বানোয়াট মামলায় 80 বছরের বয়োজ্যেষ্ঠ আলেমকে পায়ে ডান্ডা বেরি পরিয়ে খুনি হাসিনার দোসররা আদালতে তুলেছিল। আর আজকে এরকম একটা উগ্রবাদী সংগঠনের কমান্ডার, সন্ত্রাসী, জঙ্গি, তাকে আজকে গ্রেপ্তার করার পরে আদালতে তোলা হচ্ছে রাজকীয় সম্মানে। হাউ ডেয়ার! চিন্তা করতে পারেন এদের দুঃসাহস কত বড়। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে খুনিদের, ডাকাতদের, জঙ্গিদের তোলা হচ্ছে রাজকীয় সম্মানে, আর নিরপরাধ আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি করে আদালতে তোলা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য পরিষ্কার, ছাত্র জনতার বক্তব্য পরিষ্কার, অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য পরিষ্কার। এই উগ্রবাদী সংগঠন ঠিক ছাত্রলীগকে যে কায়দায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই ইসকনকেও একই কায়দায় নিষিদ্ধ করা ঘোষণা করতে হবে। আরেকটি বক্তব্য দিয়ে শেষ করব। আমাদের প্রথম সারির রাজনৈতিক দল ভারতের দিকে তাকিয়ে থাকে, ভারতকে খুশি করার জন্য তারা তৎপর। তারা মনে করে যে বাংলাদেশের ক্ষমতার নাটাই দিল্লির হাতে, সুতরাং দিল্লিকে খুশি করতে পারলেই কেবলমাত্র বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসা যাবে। আমরা সেই সকল রাজনৈতিক দলের প্রধান নেতাদের বলতে চাই, শুধরান, শুধরান। যদি নিজেদেরকে না শুধরান, তাহলে আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। সুতরাং এখনো সময় আছে। আমরা স্পষ্ট করে বলছি, এই বাংলার মাটিতে ভারতীয় কোনো আধিপত্যবাদ থাকবে না। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদকে 5ই আগস্টে এদেশের জনগণ, ছাত্র জনতা কবর দিয়ে দিয়েছে। সুতরাং কেউ যদি মনে করে থাকে ইন্ডিয়াকে পূজা করে ওই দিল্লির কাছে মাথা নত করে আগামীতে ক্ষমতায় আসবে, ইটস টোটালি রং ওয়ে, টোটালি ইম্পসিবল। আপনার ধারণা ভুল। ফিরে আসেন, সময় আছে, শুধরান। অন্যথায় আপনাদের পরিণতি হাসিনার মতো হবে। বাংলার জমিন, ঢাকার জমিন আপনাদের জন্য নয়। এখান থেকে বিতাড়িত হবেন। পরিষ্কার বক্তব্য। যে আপনি বিএনপির নেতা হন আর অমুক দলের নেতা হন, হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার, একবারেই পরিষ্কার। দিল্লির দিকে তাকিয়ে থাকা যাবে না। কাঠের চশমা খুলে আমি তাকাতে বলবো ছাত্র জনতার দিকে। এই ছাত্র জনতা 5ই আগস্টে দেখিয়ে দিয়েছে এই বাংলার মাটিতে হিন্দুত্ববাদী, সেই উগ্রবাদী বিজেপির কোনো এখানে তাবেদারি চলবে না। এই বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ছাত্র জনতার উপরে আপনারা আস্থা রাখেন, জনগণের উপরে আস্থা রাখেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ফারুক হাসান, জনাব ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। জনাব ফারুক হাসানের কথার সাথে আপনারা একমত কিনা প্রিয় দর্শক আপনারা জানাবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি যাই নরেন্দ্রনাথ মজুমদার, দীর্ঘ প্রায় 17 বছর আগে পলাশদাকে দে, আগে পলাশদা সিনিয়র মানুষ, পলাশদাকে পলাশদা এসে আবার বের হয়ে গেল। আমি জানি না কেন বের হয়ে গেল। তিনি এসেছিলেন, আবার তিনি ঢোকার কথা, কিন্তু আর তাকে পেলাম না। তিনি এখনো পর্যন্ত আমি যখন বলছি যে আসুন, তিনি বলছে আমি আসতেছি, ফোনে একটু কথা প্রশ্ন করুন। জি, কেন বের হয়ে গেল সেটা জানি না, তবে আসেন, আমাদের সাথে সবসময় আসেন। আশা করি তাকে পাবো খুব সহসায়। আপনার কাছে প্রশ্নটা এ কারণে করি, আপনি এই মুহূর্তে আপনি ভারতে অবস্থান করছেন, আপনিও হিন্দু সংগঠনের একজন নেতা। আপনার কাছে প্রশ্নটা এরকম করব যে গত 15 বছর যদি ধরি, যে শেখ হাসিনা রেজিমের সময় ভারত
এমন সাগর ভাই, বিবৃতি। জাস্ট 10 সেকেন্ড। আপনি জি, ইসকনকে হিন্দুদের সংগঠন বলবেন না। হিন্দু ধর্ম নিয়ে আমাদের না কোনো না, আপত্তি সেটা নেই। আমি বলিনি, আমি নো, আমি তারা বলিও নি। কখনোই হিন্দুত্ব, যে আসল যে হিন্দুদের স্পিরিট বা হিন্দু ধর্মের স্পিরিট, সেই হ্যাঁ, স্পিরিটের সাথে সেটা কখনোই আলাদা ওই আলাদা, আমি সংগঠন যায় জানি না। জানি। না, আমি 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 সেটাই বলেছি, আমি বলছি হিন্দু সংগঠনের নেতা বলেছি নরেন্দ্র মজুমদারকে, ইসকনের নেতা বলিনি। জি, জনাব নরেন্দ্র মোদী, আপনি ভারতে আছেন, ভারতের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ। আহ, এর আগে কখনো ভারত এতটা উদ্বিগ্ন দেখা যায়নি, যেটা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করার পর তারা যেভাবে জাগ্রত হয়েছে। এর আগে অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশের, শেখ হাসিনার আমলে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতে শুরু, অনেকগুলি ঘটনা, মানে পুরো তোলপাড় হয়ে গিয়েছিল বিশ্বব্যাপী, কিন্তু কখনোই ভারত অফিসিয়ালি এরকম বিবৃতি দেয়নি। এখন দেওয়ার পেছনে কারণ কি বলে মনে করেন? মানে পৃথিবীতে যত পাশাপাশি রাষ্ট্রগুলো আছে, ছোট বড়, ধনী গরিব, সবসময় বড়টা ছোটকে ডমিনেট করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। যেমন ইউক্রেন আর রাশিয়ার বিষয়টা ওরকম দেখি, তো ভারতও আমাদের ডমিনেট করার চেষ্টা করবে, এটা খুব নর্মাল একটা বিষয়, এটা খুব বড় বিষয় না। কিন্তু আমরা বিগত 15 বছরে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আমরা 2009 সাল থেকে 24শে আগস্ট পর্যন্ত, তখন ভারতেরকে আমরা অতটা সিরিয়াসনেস দেখি নাই। যেমন এই যে 5 ভরি সোনার গহনা হারাই গেলে ভারত উদ্বিগ্ন দেখাইছে, এবং আমাদের দুর্গাপূজার যে মানে নিরাপত্তায় জন্য তারা উদ্বিগ্ন হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, এবারে দুর্গাপূজায় ভারতের বিহারে গুলি হয়েছে, সেখানে কমিটির 2 জন সহ 4 জন লোক গুলিবিদ্ধ হয়েছে। এই এবং পশ্চিমবাংলায় প্রায় 15টা ঘটনা ঘটছে, দুর্গাপূজায় আক্রমণের ঘটনা, আতঙ্কের ঘটনা। আমাদের পশ্চিমবাংলার ওই যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনি তার ফেসবুক পোস্টও করছেন। কিন্তু আমাদের উচিত ছিল বাংলাদেশ সরকারের ভারতের প্রতি উদ্বেগ জানানো, যে ভারতের সংখ্যালঘু, ভারতের ধর্মীয় জাতিগত যে বিষয়গুলো আছে, সেখানে সবার নিরাপত্তা সমান নাগরিক উদ্বিগ্ন, সেটা আমাদের সরকার প্রতিনিয়ত জানে। মসজিদ থেকে বের করে করে এনে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এবং ইয়ে করা হচ্ছে। আপনি একজন হিন্দু নেতা, আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ভারতের মাটিতে ঘটছে। বাংলাদেশ থেকে কখনো ওইরকম উদ্বেগ সরকারিভাবে কখনো উদ্বেগ জানানো হয়নি। এটা কি আমাদের দুর্বলতা ভাবছে ভারত? না, সরকারি ভাবে শোনেন, ভারত সরকারের ভিতরে কোনো এজেন্ডা থাকতে পারে, সেটা সম্পূর্ণ সরকারের বিষয়। কিন্তু এটা আমাদের কাছে একটা নগ্ন বিষয় মনে হচ্ছে, কারণ চিন্ময় কৃষ্ণকে 10ই আগস্টের আগে কেউ চিনতো না। এখন সেখানে তাকে ইসকনের নেতা বলা হচ্ছে। চিন্ময়কে গতকাল বলছি, চিন্ময় কিন্তু ইসকনের নেতা না, সে ইসকনের একজন ভক্ত ছিল, সেখানে একটা মন্দিরে এসে থাকতো, সে একটা মন্দিরে হয়তো সেক্রেটারি ছিল, সেখান থেকে তাকে এটা বাংলাদেশ আপনি ইসকন। বলছেন ইসকনের নেতা না, ভারতীয় মিডিয়া বলছে ইসকনের নেতা, ভারতীয় হ্যাঁ, সরকার আমি সেটা বলছে বলতে ইসকনের চাচ্ছি। নেতা, ভারতীয় আমাদের দুঃখজনক। বিজেপির শীর্ষ নেতারা বলছে। শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছে পর্যন্ত বাংলাদেশকে, এবং তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এবং সীমান্তে এসে তিনি মানুষ জড়ো করে সেখানে তিনি রদ করবেন সীমান্ত, এরকম হুমকি দেওয়া হয়েছে। আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশি হিসেবে কি কোনো কিছু বলার নাই? অবশ্যই বলা হচ্ছে, শোনেন, আমি বলছি ইসকনের নেতারা, শুধু এটা নয়, বাংলাদেশ ইসকন কিন্তু বলছে যে সে ইসকনের কোনো ভক্ত নয়, এই মুহূর্তে সে ইসকন থেকে অব্যাহতি বহিষ্কার। আমি কেন বলবো? বাংলাদেশ ইসকন বলছে বিধায় আমি বলছি। এবং 25 তারিখ যে চট্টগ্রাম যে সমাবেশটা করেছে, এই যে নতুন যে নাম, কখনো জাগরণ মঞ্চ, কখনো ঐক্য জোট, কখনো জাগরণ জোট, এই বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়া, সে 25 তারিখ যখন ওরা ইসকনের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, তখন কিন্তু ইসকনের সেন্ট্রাল কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনের কাছে চিঠি লিখছে যে এই সম্মেলনে ইসকনের নাই, সম্পৃক্ততা নেই। তাহলে তাহলে যেখানে বাংলাদেশ ইসকন বলছে, সেখানে ভারতের মিডিয়া এবং ভারত বলাটা আমাদের জন্য খুব দুঃখজনক। এক, আর শুভেন্দু অধিকারী যদি বলছেন যে অবরোধ করবে, এটা করবে, সেটা করবে, এটা কোনো কিছু দরকার নেই। শুভেন্দু অধিকারীর কাছে করজোরে অনুরোধ করতেছি, 47-এ যখন পপুলেশন চেঞ্জের মাধ্যমে আমাদের দুই দেশ ভাগ হয়েছিল, ধর্মীয় ভিত্তিতে, আমরা এখানে দিন শেষে, হ্যাঁ, উনি যেটা বলতেছেন ভালো নাই, তুলনামূলক যদি উনি মনে করে ভালো নাই, তাহলে উনি, ওনার কাছে অনুরোধ, 24 ঘন্টা না, ওনাকে 15 দিনের সময় দেওয়া হলো, উনি আমাদেরকে এক্সচেঞ্জ করুক। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা ওনার দেশে চলে যাই, ওনার দেশে যদি কেউ থাকতে না চায়, তারা বাংলাদেশে চলে যায়, এই দাবিটা ওনার কাছে। কিন্তু এই এই উনি অবরোধ টবরোধ এইগুলো আমাদের কাছে কোনো মানে আপনি পারস্পরিক বলতে বিরোধ চাচ্ছেন দেশে যে যেহেতু যায় না। উনি বাংলাদেশে থাকে হিন্দুদের প্রতি এত
প্রাণ হ্যাঁ করছে, দরদ এত তিনি আমাদেরকে মায়া নিয়ে তার, যান। তাহলে হিন্দুদেরকে তিনি যেন ভারতে নিয়ে যান, এরকম আপনি 15 দিনের সময় দিচ্ছেন তাকে। আফগানিস্তানে যখন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, আমরা পলিটিক্যাল এক্সচেঞ্জ চাই, আমি এক্সচেঞ্জ চাই, যেমন আমি সাহস করে বলছি, অনেকে বলে না, কিন্তু আমি চাই, আমি বললাম যে আমি এক্সচেঞ্জ চাই। অনেকেই বলবে, কিন্তু কেউ মানে হচ্ছে কি মুখ খুলতে চায় না হিন্দুরা, কিন্তু অনেকের মনে অনেক দুঃখ আছে, কিন্তু এটা আমি বললাম যে আমরা সেটা চাই। উনি, আমার কথা আচ্ছা, হচ্ছে শুভেন্দু তাহলে অধিকারী, এই যে হুম সুন্দরবনের শাহজাহান, সুন্দরবনের হুম এই যে শেখ শাহজাহান, সে হিন্দুদের মেয়ে নিয়ে সে নাচায় প্রতিদিন রাত্রে, যে আজকে এই বাড়ির বউ যাবে, কালকে এই বাড়ির বউ যাবে, একে পিঠে পুরো নাম করে নাচায় গাওয়ায় কি কি করে। তা বাংলাদেশ এখনো কিন্তু ওই পর্যায়ে যায় নাই যে হিন্দু পাড়া থেকে মুসলমান এসে বলবে আজকে তোমার বউ যাবে, কাল তোমার বউ যাবে, পিঠে বানায় নাচাবো। সে তো নিজের হিন্দুদের রক্ষা করতে পারতেছে না। এই যে গত 19 তারিখ ভারতের পশ্চিমবাংলায় যে মুসলিম ফেডারেশন নামের ছাত্ররা যে কায়দায় ওই ওয়াকফ ভবনের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে ভাষা ব্যবহার করে মানে বক্তব্য দিয়েছে, ওটা কি শুভেন্দু অধিকারী শোনেন নাই? ওই ওর ওটা মিটিং উনি প্রতিহত করতো, যে ধরনের মিটিং হবে না, তাও তিনি পারেন নাই। উনি নিজ দেশের হুম। উনি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারতেছে না, না সরি হিন্দুদের নিরাপত্তা দিতে পারতেছে না, সংখ্যালঘুর তো বাদ দিলাম। তো উনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো উদ্বিগ্ন কেন, এত আমাদের সিরিয়াস কেন? এখানে করার পেছনে কারণ কি বলে মনে করেন? পশ্চিমবঙ্গ বিজেপির আর এখানে এতটা উদ্বেগের কারণ কি বলে এখানে মনে করেন? করার পিছনে কারণ হচ্ছে বিগত বিগত দিনে শোনেন, কোন ভারতের মতো দেশের যে ভারত আছে পৃথিবী, মানে আমিও দিন শেষে হিন্দু, আমাদের তীর্থভূমি ভারত। আমি এই ভারতের ভূমিতে আছে পৃথিবীর আদি গুরুকুল, আদি শিক্ষাকুল, আদি বুদ্ধিজীবী, এগুলো সব ভূ ভারতে আছে, যা আছে ভূ ভারতে বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেখান থেকে তারা কিন্তু ভুল করে, মহান মহান ব্যক্তিও ভুল করে, তাদের একটা দেশের হুম সঙ্গে কিন্তু একটা দেশের সম্পর্ক হয়, একটা দেশের সঙ্গে হুম একটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বিশেষ সম্পর্ক হয় না। কিন্তু বিগত দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে তারা, হ্যাঁ বিশেষ কোন দলের প্রতি কোনো দেশের দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা বাংলাদেশ আওয়ামী সরকারের প্রতি যে কথায় নগ্ন ভাবে ছিল তাদের সমর্থনটা, এইটাকে তারা ফেল করছে। ফেল করছে কেন একটু বলি, শোনেন, বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার যারা থাকবেন, তারা একটা হাই কমিশনের কাজ কি, একটা দেশে গিয়া সেই দেশের জনগণ এবং সরকারকে সেই দেশের পক্ষে কাজ করা, পক্ষে ব্যবসা বাণিজ্য এবং ওই দেশের যে নাগরিকরা তাকে সুবিধা দেওয়া। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বুদ্ধিস্ট কান্ট্রি চায়নার, মানে তাই সে রাষ্ট্রদূতকে হুম কখনো কি বাসাবো বৌদ্ধ মন্দির অথবা বাড্ডা বৌদ্ধ মন্দিরে কোনো মন্দির উদ্বোধন কোন অনুষ্ঠানে দেখছেন? আমি এখনো দেখি নাই, হুম যেহেতু আমি 10 সাল ধরে ঢাকা থাকি। রাশিয়ার পররাষ্ট্র হুম মানে রাষ্ট্রদূতকে আমি কখনো কোনো খ্রিস্টানদের গির্জায় দেখি নাই। কিন্তু ভারতীয় হুম লোকজনদের কি দেখি, কনে কোন চুলওয়ালা কোন চুল বালির ছেলের বিয়ায়, কনে কোন নাপিতি ছেলের জন্মদিনে, এইগুলো যায় ঢাকেশ্বরী মন্দিরে এসে একটা কি উত্তরে কাপড় গলায় দিয়ে ভাবে ও মাই গড আমার সামনে হাতে হিন্দু, দেশটা মনে হয় আমার। নো, এই কাজটা তার না। আর এই কাজটা করিয়ে সে তার দেশের জনগণকে মানে মানে করা যায় না, সব জনগণের তার পক্ষে নেওয়া যায় না। সে তার আসল কূটনীতি সাইডটা ছেড়ে সে অন্য নীতিতে গিয়েছিল, এবং সে তার নিজের দায়িত্বভাবে পালন না করার কারণে বাংলাদেশের জনগণ হুম এবং বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন দেশের প্রেক্ষাপট সব তাদের পক্ষে চলে যায়। এবং যেটা মানুষ বলে পথে ঘাটে সব জায়গায় বলে, গণ অভ্যুত্থানটাও এটা ভারতেরও হুম পরাজয়। হ্যাঁ, ভারতের কূটনীতিতে সেটা হেরে গেছে, এখন হেরে হেরে যাওয়া মানুষ তো সহজে হার মানতে চায় না, সে তো সেই হারটাকে হুম পুনরুজ্জীবিত করতে চায়, সে তার চেষ্টা করবে। কিন্তু আমাদের ভারতের প্রতি নগ্নভাবে না বলে, দিন শেষে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, এবং দিন শেষে এই হুম যে বলেন, এই যে আজকেও কিন্তু আলু পেঁয়াজ জি এই যে সাতক্ষীরা বন্ধ হয়ে গেছে, সেটা আমাদের সাথে সম্পর্ক হ্যাঁ ভালো রাখার জন্য তাদেরও কিন্তু আমাদের দরকার, আমাদের তাদেরও দরকার। বন্ধু যখন হয়, যে ধনী বন্ধু গরিব বন্ধু দুজনে কিন্তু সমান সমান নাহলে বন্ধুত্ব হয় না, মানসিকতার হুম। দিক থেকে, কিন্তু সেটাতেও আমরা পিছিয়ে যাচ্ছি। আর দাদা আমি একটু কথা ভারতের বলবো, এই সাম্প্রতিক এই 5ই আগস্টের পর যে ভূমিকা দেখছেন, এটা কি বন্ধুর মতো আচরণ বলে মনে হয়? পাশাপাশি আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এই পর্বে জানতে চাচ্ছি, সেটা হলো যে চিন্ময় কুমার দাসের ব্যাপারে যে আরেকটি দাবি উঠেছে, তার ফাঁসি চাচ্ছে জনগণ, আর বিশেষ করে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। কারণ হলো ইসকনের এই সমাগম থেকে, মিছিল থেকেই একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কি? জানেন, এই যে গতকালে কিন্তু বলছি যে আমি আমার ফেসবুক পোস্টেও লিখছি, সন্ত্রাসীর হামলায় নিহত সাইফুল ইসলাম আলী হত্যা সুষ্ঠু তদন্ত বিচার চাই, এটা এখনো বলি। কিন্তু যেখানে বারবার ইসকন 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 সপ্তাহ কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইস্যুটাকে ভারত দুই দেশের সোশ্যাল ইস্যুটাকে মিডিয়া তো মানুষের মুখে শুনতেছি।
হ্যাঁ, আপনি বলছেন, আপনার কথা রাইট। আমরা জানি যে সে ইসকন থেকে তাকে বহিষ্কৃত করে, কিন্তু তাকে ঘিরে তো সব ইসকনের লোকজন এবং ইসকনের আপনার দাদা তাকে কি ঘিরে বলবো সব যে ইসকনের লোকজন নয়, তাকে তাকে ঘিরে বাংলাদেশের, আমি বলি আপনি সরকারের উচিত ছিল পরশু যখন চিন্ময় গ্রেপ্তার হয় তারপর থেকে যেগুলো ফেসবুকে পোস্ট ছিল, তোরা সবাই এয়ারপোর্টে চলে আয়, তোরা সবাই ডিবি অফিসে চলে আয়, তোরা সবাই তোরা সবাই ইয়েতে চলে আয়, কোর্টে চলে আয়, এদেরকে কিছু এদেরকে খুঁজে বের করে এদেরকে উস্কানি। এখানে এখানে কিন্তু ইচ্ছে কি ছিল না, এখানে হুম, কিন্তু ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এবং হুম, যে আমাদের ফারুক ফারুক ভাই যেটা বলেছেন যে যে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না, কেন ফারুক ভাইয়ের কাছে কি কোনো প্রমাণ আছে স্বাধীনতা সর্বমত ইসকন স্বীকার করে না? এই ফেনীতে যে বন্যা হয়েছে, ইসকন তাদের প্রসাদ রান্না করে হিন্দু মুসলমান সবাইকে তো সে খাবার দিছে। তারপরে ভাই যে বললো আপনার মানে প্রশ্নের উত্তর কি মানে এখনই দিব না ইসকনের পরে সদস্য দিব রাফি হয়ে ভাই যাবে? বলছে, রাফি হুম। ভাই বলছে ইসকনের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে, না সেখানে ইসকনের সদস্য আমি সন্ত্রাসী বলে না, ইসকন যে চট্টগ্রামে জানা গেছে বাংলাদেশের স্বাধীনতা সন্ত্রাসী আচরণ সার্বভৌমত্ব করছে, এটা স্বীকার করে কোর্টে না, আমি আঙ্গনে প্রমাণ সহ আপনাকে দেখাবো। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে দেখাবেন। বলছি অবশ্যই। না, জি, তারপরে আপনি আমি পরে বলছেন বলছি না, পরে মানে বলছি। রাফি ভাই বলছে কোন স্কুলের সদস্যরা কবি হত্যা করছে। হলো এখানে আমরা জানি 40 কয়েকজন ধরা মিনিট পড়ছে, হয়ে দেখেন গেছে এই যে আলোচনা, স্কুলের আমরা সরাসরি কিন্তু আপডেট। এখনো হ্যাঁ, পার্টিসিপেট হ্যাঁ, হ্যাঁ, করতে পারি আসছি নাই, আমরা, অন্য কাজ আছে। জি, আসছি। জি, আমরা এক পর্বে এই রাফি ভাই, এক টার্নিং শেষ করবো আজকে। দাদা দাদা হুম, জি, রাফি ভাই বলছে কুপিয়ে হত্যা করেছে। তা কুপিয়ে হুম। স্কুলের সদস্য কুপিয়ে হত্যা করেছে, রাফি ভাই কি কোন স্কুলের সদস্য, নাম কি ঠিকানা রাফি? আবার ফারুক ভাই বলছে মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এখানে ইসকন নিষিদ্ধ। নো, আমি আমি গত মাসের 27 তারিখে আমি মালয়েশিয়াতে গেছি, আমি ইসকন মন্দিরে গেছি। আমি অগাস্ট, সরি 1 সেপ্টেম্বর আমি ইয়েতে গেছি, সিঙ্গাপুরে গেছি, আমি ইসকন মন্দিরে গেছি, প্রসাদ পেয়েছি, সেখানে ইসকন নিষিদ্ধ না। কিন্তু এই ধরনের উদ্ভট তথ্য তাহলে তো দেওয়া যাবে না। তা- এখন তাহলে 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 ইসকন চিন্ময় কুমার ইসকন দাসের নেতৃত্বে আমি যে একটু বড় বলি, বড় 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 আমার কয়েকটি সমাবেশ দাদা হয়েছে। আমাকে বলতে দিতে হবে। হুম, আচ্ছা, সমাবেশ হয়েছে, ইসকনের ব্যানারই হয়নি, ইসকনের যারা ইসকনের সমর্থন করে তারা কারা? যে ওনার ওনার সমাবেশ উনি না। যে আমার উনি যে দাদা দাদা কোনো একটা ছেলের হুম, জন্য আমার অপরাধে কি আমার বাবা দায়ী হবে? নো, কোন দায়ী হবে হুম, না। তাই বলে কি আমার বাবার সংসার আপনি বন্ধ করে দেবেন? হুম, ত্যায্য। হুম, ডেফিনেটলি আমি বুঝতে পেরেছি যে একজনের অন্যায়ের আপনি দায় যারা সমাজ অন্যজনের উপর কর্মকাণ্ডে, দিতে পারেন। তো এই যে 8 হুম। দফা, এই 8 দফা কারা দিছে, কোথায় দিছে, কি দিছে, এদের উদ্দেশ্য কি, এরা এতদিন 15 বছর কোথায় ছিল? এদের 8 দফার যে বড় বড় মিটিং হয়, কে ফিনান্স করে, কে ইন্ধন দেয়, কে অর্থ দেয়, এদের কাছে যাকে জিজ্ঞেস করতে হবে। আর পলাশ কান্তি তার দাদা মানে কি বলার পরে আট আমি দফা, পলাশ কান্তির আট কাছে দফা প্রশ্ন এবং করবো। বর্তমানে যে সমাবেশগুলি হচ্ছে সেগুলো নিয়ে আপনার আপত্তি, আপনার কাছে আমি আসছি, আবারও আমি আসছি শহীদুল ইসলাম বাবুল আপনার কাছে পলাশ আসছি। দাকে প্রশ্ন আরেকজন করবো, আরেকজন পলাশ দাকে আরেকজন প্রশ্ন হিন্দু করবো, নেতা, শুনতে হবে না হিন্দু আমাকে। সংগঠনের আরেকজন নেতা পলাশ রয়েছে, দাকে হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি দিয়ে। হ্যাঁ, পলাশ পলাশ কান্তি দাকে আমি আপনার কাছে প্রশ্ন আসছি। করবো, আমাকে সুযোগ দেবেন। জি, আপনি প্রশ্ন করতে চান পলাশ কান্তি থেকে? হ্যাঁ, পলাশ দাকে বলুন, তবে প্রশ্ন করবো। জি, জি, পলাশ কান্তি দে। ইসকনের বিষয়টি আবারও আসছে আজকে সারাদিন। আপনি জানেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের পর এখন ইসকন নিষিদ্ধ এবং চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে উত্তাল সারা বাংলাদেশ। এতে আপনাদের সাংগঠনিক অবস্থান কি? আর বিশেষ করে আহ বলা হচ্ছে যে ইসকনের সাথে চিন্ময় কুমার দাসের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা চিন্ময় কুমার দাসের নেতৃত্বে আপনাদেরকে থেকে শুরু করে হিন্দু সংগঠনের হাজার হাজার মানুষ তার পেছনে আছে এবং তার মুক্তি চাচ্ছে। এরা কারা? তাদের সাথে চিন্ময় কুমার দাসের সম্পর্ক কি? আপনাদের সাথে চিন্ময় কুমার দাসের সম্পর্ক কি? এবং চিন্ময় কুমার দাসকে কি আপনি দায়ী বলে মনে করেন কিনা আলিফ হত্যার জন্য? আপনার কাছে সুবিধা পলাশ কান্তি দে। ধন্যবাদ। আসলে আমি বিভিন্ন কারণে আমার একটু ঢুকতে দেরি হয়ে গেছে। আমি আজকে যারা আলোচক বিন্দু আছেন প্রত্যেকের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। জানেন তো এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা আপনারা বিশ্বব্যাপী জানেন। আজকে বাংলাদেশের অবস্থা কি বিশ্বব্যাপী সেটা জানে। সে ধারাবাহিকতায় আমরা আমাদের বিভিন্ন ভাবে যে এই পরিস্থিতিটাকে যেন ঠান্ডা থাকে, কোনো প্রকার যেন উস্কানি দিয়ে কেউ যেন এই আমাদের যে হাজার বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা যেন কেউ নষ্ট করতে না পারে, সেই বিষয়গুলি নিয়ে আমরা দীর্ঘ
সেই জন্য মানে আমি সময় মতো ঢুকতে পারিনি। এখন আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু আমি সাগর ভাইকে কথা দিয়েছিলাম আমি আসবো। যাই হোক, এখন যে বিষয়টা সাগর ভাই যেটি বলেছেন যে আসলে এই বিষয়গুলো আহ গভীরভাবে আসলে চিন্তা করতে হবে। আজকে মানে আমরা কিন্তু ওই যে যে আজকের সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে তৈরি হচ্ছে আজকে দেখেন যে মানে বিগত সরকারের সময়ও যেভাবে একটা হিন্দু সম্প্রদায় অস্থিরতার মধ্যে ছিল বিভিন্ন কারণে, আজকে সেম অস্থিরতার মধ্যে আমরা আছি। আজকে চিন্ময় প্রভুকে নিয়ে, ইসকনকে নিয়ে বিভিন্ন ধরনের একটা বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। আসলে স্বাধীনতার 50 বছর পরেও যে আমরা যে বিভাজনের রাজনীতি করি, তা আমরা সামনের দিকে এগোবো কখন? একটি স্বাধীন কে বাংলাদেশ কে যেখানে বিভাজন রাজনীতি কে করছে? বিভাজনের রাজনীতিটা এই যে আমি হিন্দু, আরেকজন মুসলিম, এই যে ধর্মীয় বিভাজন, তার রাজনৈতিক বিভাজন, যে এই বিষয়গুলো তো আমাদের বাংলাদেশ থেকেই মানে কেউ না কেউ করছে। তো আর এই বিভাজনটা কারা করছে আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি একটু ঝেড়ে কাছেন, আপনার কাছ থেকে শুনতে চাই এখানে কারা করছে। যতটুকু আমরা জানি যে এই যে আপনাদের সাম্প্রতিককালে দুর্গাপূজা হয়ে গেল, আমাদের বাংলাদেশের ইতিহাসে এত চমৎকার দুর্গাপূজা, এত নিরাপত্তা কখনো হিন্দু সম্প্রদায় দেখেনি। যদিও আমরা মনে করি না যে কেন নিরাপত্তা দেওয়া হবে, তবুও এর আগে অনেক ঘটনা ঘটেছে, আপনারাও অনিরাপদ বোধ করেছেন বলে আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে। কোন একটা একটা ছোট্ট ঘটনা ঘটেনি। আমি শেষ করি কথাটা। এরপরেও এরপরে জি এরপরেও আপনাদের পক্ষ থেকে এই যে এর আগে এতটা শক্ত অবস্থানে আপনারা কখনোই সমাবেশ করেননি। 8 দফা দাবির কোনো ভিত্তি নাই, যেটা আপনাদের নরেন্দ্রনাথ মজুমদার মাত্র বললো যে এই দাবি হঠাৎ করে এমন ভয়ঙ্কর ভাবে তারা এই দাবিতে মাঠে নামলো কেন, এর পিছনে কে অর্থায়ন করছে কে, এই নিয়ে তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। এই যে তিনিও একজন হিন্দু। আমি বলছি। জি আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা 8 দফা দাবি। আচ্ছা, যে মানুষ দাবি করবেই, মানুষ দাবি কার কাছে করবে? সরকারের কাছে করবে। আমরা এই দাবি বিগত সরকারের সময়ও করেছি, এবং এই দাবি আমি গত মিটিং এও বলেছি, এই 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 8 দফা দাবির 7টি দফাই আমরা 2006 সালে 17 সেপ্টেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি। তারপর থেকে আমরা আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে বলেছি, আওয়ামী লীগের সময় আমরা গণ অনশন করেছি, সমাবেশ করেছি, মহাসমাবেশ করেছি, কিন্তু সে বর্তমান যে লোক হচ্ছে তার চাইতে ওই সমাবেশগুলোতে একটু কম লোক হয়েছে, এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা মানে কম হয়েছে এখনকার তুলনায়। আমরা মনে করি যে মানুষ তো রাষ্ট্রের কাছে দাবি দিবে, সরকারের কাছে দাবি দিবে, সরকার এই দাবিগুলি শুনতে হবে। সরকার যদি আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে, আমাদের দাবি না শুনে আরো আমাদের প্রতি যদি আরো আক্রমণাত্মক ভূমিকা নেয়, তাহলে মানে এই যে একটা দূরত্ব তৈরি হচ্ছে সরকারের সাথে, এই দূরত্ব তৈরি করে তো আসলে সামনের দিকে আগানো মুশকিল। আমরা তো এই দেশের কিন্তু বাইরে না। আপনারা তো সরকারের কাছে দাবি দেওয়া নয়, বরং সরকারকে পতনের জন্য আপনারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন এমন খবর শোনা যাচ্ছে। আমি আপনারা আবারও বলছি, এটা ভারতের ইন্ধনে এই আন্দোলনগুলি হচ্ছে, এবং ভারত থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। আপনাদের আন্দোলনের সাথে ভারতের সম্পর্ক কি? ভারতের বিজেপির শুভেন্দু অধিকারের সম্পর্ক কি? ভারতের সরকারের সম্পর্ক কি? আচ্ছা, সেই বিষয়টা আমরা বলি। আমাদের আন্দোলনের সাথে বিশ্বের কারো কোনো সম্পর্ক নাই। প্রথমত আজকে দেখেন যে বিশ্বের 200টির উপরে দেশ, কিন্তু বাংলাদেশের লোকজন শুধু ভারতকে নিয়ে কথা বলে। আমাদের এই আন্দোলন শুধু ভারত না, আমেরিকা থেকেও কথা হয়েছে, ইংল্যান্ড থেকেও কথা হয়েছে, কানাডা থেকে কথা হয়েছে, অস্ট্রেলিয়া থেকেও কথা হচ্ছে। মানুষ কিন্তু এই সমস্ত দেশের কথা বলছে না, শুধুমাত্র ভারতের কথাই বলছে। এর অর্থ হচ্ছে যে এই দেশে আসলে এটাকে পজিটিভলি নেই, অর্থাৎ ভারতকে এই দেশের মানুষ অত্যন্ত ভালোবাসে, সে ভালোবাসার জায়গা থেকে হয়তো ভারতের কথা বলছে। কিন্তু শুধু ভারত না, সারা বিশ্বব্যাপী কথা হচ্ছে এই বাংলাদেশের এই যে বাংলাদেশের সমস্যাটা নিয়ে। আর একটা হচ্ছে যে আরেকটা যে প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে আমরা সরকারের কাছে গতকাল দাবি করেছি যে আমাদের একজন তরুণ আইনজীবী নিহত হয়েছেন, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত হয়নি, যারা হত্যা করা হয়েছে। জনাব পলাশকান্তি দে, ভালো করে বলতে হবে, তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার ভিডিও পর্যন্ত আছে। এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে বলে মনে হয়, কারা ঘটিয়েছে বলে মনে হয়? আমি শুধু প্রত্যেকটি হত্যাকাণ্ড অত্যন্ত এই বেদনার। হত্যাকাণ্ড কারা, আপনি বলেছেন নিহত হয়েছে, নিহত হওয়া তো স্বাভাবিক ঘটনা, কিন্তু এটা হত্যা করা হয়েছে আচ্ছা, দিন দুপুরে, সবার সামনে প্রকাশ্যে ভিডিও আছে, এতে দেখা যাচ্ছে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনার কাছে একজন নেতা হিসেবে
আপনার কাছে কি মনে হয় হিন্দু একটা সংগঠনের সর্বোচ্চ নেতা হিসেবে কারা বলছি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য আমরা নিন্দা জানাই। গতকালও যে হত্যাকাণ্ডটি হয়েছে আমরা তীব্রভাবে নিন্দা জানিয়েছি। আমরা বলেছি যে ওইখানে একটি নিরাপদ জায়গায় ভিডিও ফুটেজ আছে, সাংবাদিক ছিল, তাদের ভিডিও হুম। ফুটেজ দেখে এই ঘটনার সাথে যারা জড়িত আমরা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। সরকার ঘটনার 24 ঘন্টা হয়ে গেছে, আমি মনে করি আজকে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা উচিত ছিল যে এই ঘটনার সাথে কারা জড়িত। তাহলে সবচেয়ে বেশি লাভবান হতাম আমরা। কারণ এখন পর্যন্ত এদেশের কিছু চক্রান্তকারী বলেন বা আমাদের আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বলে, তারাও বিভিন্ন ভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করছে হিন্দুদের সাথে। তাই মনে করি সরকারের উচিত অনতি বিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত করে এবং জি। সংবাদ শুধু সাথে যারা জড়িত তাদের মুখ দেশবাসীর কাছে উন্মোচন করা উচিত। তাহলে এটা আমরা বেশি উপকৃত এখন হব। এই যে ইসকনের সম্পৃক্ততা রয়েছে এবং সেখানে চিন্ময়কুমার দাসের যে মুক্তির চাইতে গিয়ে সেখানে যে অনেক মানুষ জড়ো হয়েছিল হিন্দুদের সম্প্রদায়ের, আপনাদের সম্প্রদায়ের, তাদেরকে দায় দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং যারা ইসলামপন্থীরা রয়েছে তারাও জাগ্রত হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও রাস্তায় নেমে আসছে। আপনারা কি মনে করেন যে মুখোমুখি একটা ভয়ঙ্কর অবস্থানে যাক আর একটা রক্তাক্ত অধ্যায়ের সূচনা হোক বাংলাদেশে? আমি মনে করি যে বাংলাদেশে অধিকাংশ মানুষই শান্তিপ্রিয়, সে যে ধর্মের লোক হোক না কেন। হয়তো তাৎক্ষণিকভাবে একটা তারা এটাকে হয়তো বা না জেনে অনেক কিছু বলছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে দিন শেষে বাংলাদেশটা আমাদের, দিন শেষে এই দেশে আমরাই থাকবো। যে কথা বলি না কেন, প্রকৃত ঘটনা জানুন, সত্য ঘটনা জানুন, সত্য ঘটনা জেনে মানুষকে দোষারোপ করুন। কারণ মিথ্যা ঘটনা আমরা যদি মানুষকে দোষারোপের রাজনীতি করি, 50 বছর পরেও কিন্তু আমরা এই দোষারোপের রাজনীতি করি, ও এটা করে, সে এটা করে, সে এটা দালাল, সেটা দালাল। আমরা মনে করি সত্য ঘটনা জেনে আপনারা কথা বলুন, তাহলে হবে কি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা হবে। কারণ আমরা চাই এই বাংলাদেশে যেন অনেক রক্ত ঝরেছে আর যেন কারো মায়ের বুক খালি না হয়, আর যেন রক্ত না ঝরে। কারণ যে মারা যায় তার পরিবারটি বুঝে যে কত বড় ক্ষতি আমরা করেছি। স্বাধীনতার 50 বছর পরেও মানুষ এইভাবে রাস্তায় পিটিয়ে মারবে, মানুষকে মারবে, এই হত্যার রাজনীতি আমি পছন্দ করি না বা আমরা পছন্দ করি না। এবং আমি মনে করি এটা শান্তিপ্রিয় কেউ পছন্দ করে না। এটা রাজনীতির একটি খেলা এবং হিন্দু সম্প্রদায়কে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হচ্ছে। এবং আমরা বারবারই দেখেছি যে আপনাদের এই দেশে আন্দোলনের তেমন কোনো ভিত্তি নাই, এটা নরেন্দ্রনাথ মজুমদার বলেছে। আপনাদের এই আন্দোলনের নামে আসলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য পলাশ দার আপনারা কাছে করেছেন। প্রশ্ন করি সরাসরি। আমি পলাশ আমি বলছি যে পলাশ দার আমাদের সাথে কাজ। কথা বলি। আচ্ছা, নরেন্দ্রনাথ মজুমদার মানে একটা প্রশ্ন করবে আপনাকে, 1 মিনিট, একটা সেকেন্ড, হ্যাঁ প্লিজ নরেন্দ্রনাথ। পলাশ পলাশ দাদাকে আমি 2010 সাল থেকে আমাদের এই মানে হিন্দুদের অধিকার নিয়ে 2010 সাল থেকে তাকে আমি রাস্তায় দেখছি, গোবিন্দ পরমাণিক দাদার সাথে। তারপরে তাদের বিভিন্ন কারণে তারা আলাদা সংগঠন করছে, সেই সংগঠনের সাধারণ সম্পাদক। কিন্তু কথা হচ্ছে যে এই যে 8 দফা 2018 সালে একটা মহাসমাবেশের মতো করেছিল সংখ্যালঘু মোর্চা, তখন আমি ঐক্য পরিষদের সাথে কাজ করতাম। দাদা এবং দাদার ভাই পলাশকান্তি, রাজেশ দাদার সাথে সবসময় যোগাযোগ আমার মোটামুটি কম বেশি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই মানে 9 তারিখ প্রথম যে শাহবাগে যেটা হয়, সেখানে হ্যাঁ। চিন্ময়রা ছিল না, 10 তারিখও ছিল না। কিন্তু পলাশদা বলবে চিন্ময়কে হঠাৎ করে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের মতো কারা আবিষ্কার করলো। আর ওই চিন্ময় 2022 সালে চিন্ময় লীলা গং ওরা চিঠি লিখছিল 154 জন লোক হত্যা হওয়ার পরেও যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না, আমেরিকায় কংগ্রেসম্যান পাল্টা চিঠি লিখছিল। সেই চিন্ময় ইসকন থেকে বহিষ্কৃত, একজন বহিষ্কৃত লোককে অন্য চলে যেতে হবে প্লিজ, 1 আর এই ঘন্টা যে পরে আট আমি দফা- আলোচনা। আসছি আপনার কাছে বাউল, আমরা কথাগুলি শুনে আপনি আর বলতে ভালো হবে। ব্যক্তিগতভাবে চিন্ময় এগুলো কিসের আলোচনা? ধুর। না। বলি এই যে 8 দফা, এই যে 8 দফা যে দাদারা দিছেন, মানে আমাদের পলাশ দাদা সহ সংখ্যালঘু মোর্চার সমাবেশ 2023 সালে 17টা ডেট পাল্টানো হয়েছে, সমাবেশ করতে পারে নাই ওনাদের 20টা দল মিলিয়া। আর এখন হঠাৎ করে কিভাবে বড় বড় সমাবেশ হচ্ছে। ও ভাই, আপনারা তো আর সমস্যার মানে গভীরে পলাশ যাচ্ছেন না, কি আলাপ করছেন ব্যক্তি চিন্ময় এগুলো? আচ্ছা, জি আমি আসছি, কিন্তু সতীশ বাবু চিন্ময় কি ম্যাটার বড় নেতা, আমি বলি দাদা আমাদের দীর্ঘদিনের একজন পরীক্ষিত পরিচিত নেতা, সে এখন চিন্ময়ের নেতা মানতেছে। এক
আর এই যে আচ্ছা। 8 দফা আমরা যে পরিকল্পনা করছে, প্রণয়ন করছে, বাংলাদেশে কার কার মতামত নিছে, কয়জনের মতামত দিছে, পরিকল্পনাকারী আচ্ছা, কে কে এই 8 দফা লেখা করছে, সেখানে কোন কোন মিটিং এ কে কে ছিল, তার মানে এই আমরা আট জাতিসংঘের দফা মহান নিয়ে আপনাদের ব্যক্তিদের নাম মধ্যে বলো, একটা এখানে বলি। জি নরেন্দ্রনাথ বন্ধু, আপনি আপনাকে বলছেন ধন্যবাদ। এখানে আট সে দফা মহান নিয়ে ব্যক্তিকে নাম, এই 8 দফা কার আট দফা নিয়ে করছে? জি, 8 দফা নিয়ে আপনাদের মধ্যে বিভক্তি রয়েছে যতটুকু বুঝতে পারছি। পলাশকান্তি, আমি আপনার কাছে আসছি, আমি একটু সদী ইসলাম বাবুর আপনার কাছে আসছি। আপনি একটু অস্থির মনে হচ্ছে, আপনার কাছে আসছি এই কারণেই সবার পরে আপনাদের কাছে যেতে যাচ্ছি যে সব পুরো ঘটনাটা শুনে আপনারা হয়তো এখন না একটু না না, ভালোভাবে এগুলো তো বলতে আলোচনা পারবেন। হয়ে গেল, প্রায় 1 ঘন্টা খালি হ্যাঁ এগুলো হ্যাঁ, আমরা না সময় পেলাম। একটু এর সব পক্ষ রাখতে গিয়ে আমার একটু সমস্যা, সময়টা বেড়ে গেছে। আপনি একটু বলুন আপনার দৃষ্টিভঙ্গি কি, এবং বিএনপির অবস্থান কি? বিএনপির অবস্থান নিয়ে অনেকে উদ্বেগ জানাচ্ছে যে আপনারা হয়তো চাচ্ছেন না এটার বিচার হোক বা এই জাতীয় কিছু একটা। আপনাদের একটু শুনতে চাই জনাব সদীশন বাবু। শোনেন, নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার অংশ হলো এরকম, যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না, আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব। কেন বলছি? আপনি সমস্যাকে এত সহজ সরলীকরণ করলে চলবে না, এই সমস্যার শেকড় অনেক গভীরে। এই বাংলাদেশ রাষ্ট্রটাকে ব্যর্থ অকার্যকর করবার জন্য স্পষ্টতই দীর্ঘদিন যাবৎ একটা প্রক্রিয়া, একটা ষড়যন্ত্র আমাদের প্রতিবেশী দেশ করে যাচ্ছে। এবং তাদের যে নগ্নতা আমরা দেখেছি, একটা পাপেট সরকার এখানে তারা তৈরি করেছিল, এবং সেই সরকারকে প্রতিষ্ঠিত করবার জন্য জি হুজুর মার্কা সরকার, হুজুরের মতো অমৎকার এরকম একটা সরকার শেখ হাসিনা। আমরা যে লড়াইটা করেছি, এই লড়াইটা দৃশ্যমান ছিল যে শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট শক্তি, তার এখানকার প্রতিভূ যারা, তাদের বিরুদ্ধে। বিষয়টা তা না, আমরা লড়াই করেছি মূলত ভারতীয় আধিপত্যবাদী এই শক্তির বিরুদ্ধে, যারা এখানে একটা পাপেট সরকার তৈরি করে রেখেছিল, এবং এই সরকারকে তারা যা বলতো বলার আগে জি হুজুর মার্কা তারা একটা আচরণ করতে, একটা কলোনিয়াল একটা সিস্টেমের মতো তারা তৈরি করেছিল। এখানে ভূখণ্ড দখল করে নাই, কিন্তু বাস্তবে তারা যা চেয়েছে, যখন যা চেয়েছে, চাওয়ার আগে দিয়েছে। কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক সীমান্তে হত্যার কখনো কোনো প্রতিবাদ হয় নাই, পানি সমস্যার কখনো কোনো সমাধান হয় নাই। তারপরে আমাদের নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ। যে একজন বললেন যে আমরা খালি ভারতকে নিয়ে কেন কথা বলি, অন্য দেশকে নিয়ে কেন বলি না? আরে ভাই, আমাদের চারিদিকে ভারত, আমাদের প্রতিবেশী। দুনিয়ার কোন দেশ বাংলাদেশে নগ্নভাবে নির্বাচন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, এরশাদ সাহেবকে কিসে সিএমএইচ এ ভর্তি করতে হবে এবং তাকে থ্রেট করা হবে যে নাহলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এরকম ঘটনা কোন দেশের রাষ্ট্রদূত করে নাই, বা কোন দেশের মন্ত্রী এখানে এসে করে নাই, আমরা দেখি নাই। তারপরে বাংলাদেশে কি বলবে, এই হাসিনা সরকার পতনের পরে তাকে নিয়ে সেখানে আশ্রয় দিয়ে আমরা দেখি নাই। বাংলাদেশে অনেক গুম হয়েছে, অনেক খুন হয়েছে। এই 5ই আগস্টের আগে যত নিরীহ শিশু, বৃদ্ধ, ছাত্রদেরকে যেভাবে ভারতীয় পররাষ্ট্র দপ্তর একটা প্রতিবাদ আমরা দেখি নাই। চিন্ময় কৃষ্ণ দাস নামক একজনকে গ্রেপ্তার হওয়ার 3 ঘন্টার মধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর এত তৎপর হয়ে গেল। কি এর এমন কারণ হয়ে গেল বাংলাদেশে একজন মানুষের গ্রেপ্তার নিয়ে? বিষয়টা তো এত সহজ না। তারা বাংলাদেশের এই পরিবর্তনটাকে মানতে পারে নাই। তারা বাংলাদেশের হাসিনাকে যে উৎখাত করা হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, এটা তাদের গাত্রদাহের কারণ। এখানে তারা ইচ্ছা নিজের নাক কেটে ক্ষেত্র বিশেষে তারা ভঙ্গ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনি দেখেন নাই পত্রপত্রিকায় যে কলকাতার কতগুলা হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, তারপরে তারা ভিসা দিচ্ছে না। বাংলাদেশের অসংখ্য মানুষ কেমোথেরাপি 2টা দিছে, আর একটা দেওয়ার জন্য সেখানে যেতে পারছে না। এগুলো হলো প্রতিহিংসা, রাগ, ক্ষোভ। ক্ষোভ হইলে একটাই, যে তাদের প্রতিভূ, তাদের প্রতিনিধি শেখ হাসিনাকে কেন এখানকার মানুষ মেনে নেয় না, কেন তাকে উৎখাত করা হয়েছে। এবং তাদের আচরণ জাতীয় আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে তাদের ন্যারেটিভ গুলা কি, যে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে। কোথায় নির্যাতন হয়েছে? এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তারা সেইগুলা, ভারতের অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করে, বলা হচ্ছে ভারতীয় সমস্ত গণমাধ্যম। আপনি দেখেন 5ই আগস্টের পরে যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক নিপীড়ন হচ্ছে এবং একটা সম্প্রদায়কে নিপীড়ন করা হচ্ছে। অথচ বাংলাদেশে 3 দিন সরকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে। আপনি দেখেছেন কি কয় লক্ষ মানুষ মারা গিয়েছে?
আমি 5ই আগস্টের আগে যদি বলি সেটা ব্যাটেল ফিল্ড, সেখানে অনেক মানুষ মারা গিয়েছে, মুসলমান, হিন্দু, পুলিশ, আন্দোলনকারী সকলে। কিন্তু 5 তারিখের পরে কত হাজার মানুষ মারা গিয়েছে, কত শত মানুষ মারা গিয়েছে, আপনি কোন মন্দিরে, কত মন্দিরে হামলা হয়েছে আপনি বলতে পারবেন? বরং আমরা এটা দেখেছি যে আন্দোলনকারী বিভিন্ন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা, বাংলাদেশের ছাত্র আলেম ওলামা রাত জেগে জেগে মন্দিরগুলা পাহারা দিয়েছে এবং ভোরবেলায় ফজরের নামাজ মন্দিরের সামনে সামনের রাস্তায় পড়েছে। এই চিত্র আমরা দেখেছি। এই যে ইসকন, এত কথা, আমরা তো শাশ্বত কাল থেকে হিন্দু মুসলমান একসাথে বড় হয়েছি, কার বাড়ির কি অনুষ্ঠান আমরা ওইটা চিন্তা করি নাই। এখনো আমাদের পাড়ায় মহল্লায় ছোটবেলা থেকে দেখে এসেছি, কখনো তো ইসকনের প্রয়োজন হয় নাই তাদের ধর্ম পালনের জন্য, তাদের আচার অনুষ্ঠানের জন্য, তাদের পূজা পার্বণের জন্য। হঠাৎ করে এখন ইসকনের এত কেন প্রয়োজন হইলো? আর ইসকন এত তাদের 8 দফা 10 দফা 12 দফা তাদের এত তৎপরতা কি কারণে হইলো? এর পেছনে কারণ আছে। ওই যে মৌলানা ভাসানী একবার বলেছিলেন যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না। বাংলাদেশের মানুষ, আপনি মনে রাখবেন, রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। হাজার হাজার মানুষ রক্ত দিয়ে। বাংলাদেশের মানুষের 1 সেকেন্ড লাগবে না ঐক্যবদ্ধ হতে। 20 কোটি মানুষ এবং 5 কোটি তরুণ, আমরা বুক চিতিয়ে এই অন্যায়কে, এই ফ্যাসিবাদকে, যারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা প্রতিহত করব। আমরা হয় মৃত্যু বরণ করব, না হলে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমরা রক্ষা পাবো, মুক্তি পাবো। এটা আমাদের শপথ। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, আপনি দেখেছেন সমস্ত ছাত্র সংগঠন, বৈষম্য ছাত্র দল সহ সব ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল রাত থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে সারা বাংলাদেশে, চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। কিন্তু আসার কথা যে তারা সকলেই শান্তিপ্রিয়। এই ধরনের উস্কানি তাদের মূল ধান্দা, যে বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এখানে অসংখ্য হিন্দু সম্প্রদায় আছে নিরীহ, এখানে বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ সংঘাত চায় না, এই উস্কানি বুঝে না। তারা যাতে বিপদে না পড়ে, বাংলাদেশের মানুষ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এই বিষয়টাকে আপনি কোথায় আছে এত সাম্প্রদায়িক সম্প্রীতি? কোথায় আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে কাঁধে কাঁধ রেখে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, যুদ্ধ, মহামারী আমরা মোকাবেলা করি নাই? সেই সম্প্রদায়কে, সেই মানুষদের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায়, বিষ বাষ্প তৈরি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা কারা, কি কারণে করছে, তাদের উদ্দেশ্য কি? পছন্দ হয় না। বাংলাদেশ উন্নতি করছে, বাংলাদেশ হাসিনাকে উৎখাত করেছে, বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে শিখেছে, বাংলাদেশ অর্থে বৃত্তে লড়াইয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা, আমরা নোবেল প্রাইজ পাই, আমাদের মর্যাদা পৃথিবীর বুকে আবার নতুন করে তৈরি হচ্ছে। যখন সৃষ্টি হচ্ছে, তখন অনেকের গাত্রদাহ, অনেকে মেনে নেয় না। সীমান্তে দুনিয়ার, ওই যে উনি বললেন যে খালি ভারতকে নিয়ে আমরা কেন কথা বলি, দুনিয়ার কোন সীমান্তে এভাবে পাখির মতো গুলি করে মানুষ মারে আপনি বলতে পারবেন? কোথায় আছে, কোন দেশে আছে, কোন সীমান্তে মেরেছে আপনি বলেন? দুর্ভাগ্যজনক। দুঃখজনক। কিন্তু পাশাপাশি আমরা দেখছি বিজেপি নেতাদেরও কিন্তু হাত ঢাক তারা দিচ্ছে, এবং রাষ্ট্রীয়ভাবে ভারত দেখা যাচ্ছে এর আগে কখনো এরকম সরব দেখা যায়নি, এখনো দেখা দিচ্ছে। এর মূল কারণ কি তাহলে শুধুমাত্র শেখ হাসিনার সরকারকে বা শেখ হাসিনার আওয়ামী লীগকে, আগের সরকারকে আবারও ফিরিয়ে আনার? শোনেন, দুনিয়ার কোন দেশ হাসিনাকে আশ্রয় দেয় নাই, কেউ দেয় নাই, এটা রীতিনীতির মধ্যে পড়ে না। আচ্ছা শোনেন, আপনি চিন্তা করেন, ভারতের মাটিতে যদি কোনো মুসলিম জঙ্গি কোনো ব্যক্তি এইভাবে গলা কেটে মানুষকে হত্যা করত, কি পরিস্থিতি হতে পারত আপনি একবার চিন্তা করে দেখেন। অথচ বাংলাদেশ কত সহনশীল। এটাকে তারা দুর্বলতা মনে করে, এটাকে তারা মানে কি বলবো, এটাকে তারা দুর্বলতা মনে করেছে যে বাংলাদেশের মানুষ, আমরা যুগ যুগ ধরে এইভাবে যে মিলেমিশে আছি, তাদের গাত্রদাহ। কি কারণ আপনি বলেন, নাহলে কি হতে পারে? শুভেন্দু বাবুরা হুমকি দেয় যে উনি সীমান্তে আসবেন, আর আমরা কি আঙুল চুষবো? বাংলাদেশের মানুষ কি আঙুল চুষবে? আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমাদের মানুষের মধ্যে চেতনা আছে, দেশপ্রেম আছে, হিন্দু মুসলমান সকলের মধ্যে আছে, কতিপয়
বিশৃঙ্খলাকারী ছাড়া, যারা এই রয়ের ক্রীড়নক, ইন্ডিয়ার ক্রীড়নক হিসেবে, হাসিনার ক্রীড়নক হিসেবে এখানে কাজ করছে। সেই জন্য বক্তব্য পরিষ্কার, এইসব ছলা কলা, এই ধরনের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলেই, যারা এই দেশের মাটি পানি বাতাসে বড় হয়েছে, আমি বিশ্বাস করি। কিন্তু দুর্বৃত্ত তাদের ক্রীড়নক হিসেবে ব্যবহার হচ্ছে, ইসকনের নামে বলেন, অন্য নামে বলেন, আনসার লীগের নামে বলেন, বা ওই যে কি বলে, ইসকনকে নিষিদ্ধ চায় বিভিন্ন পক্ষ। এ ব্যাপারে আপনি কি মনে করেন? আপনাদের অবস্থান বা বিএনপির কোনো অবস্থান, সাংগঠনিকভাবে তো জানি না আপনি। শোনেন, আমি তো বললাম ইসকন, আমরা তো দেখিনি কোনোদিন বাংলাদেশে হিন্দু ধর্মের জন্য, দুর্গা পূজার জন্য, তাদের আচার অনুষ্ঠানের জন্য কোনোদিন ইসকনের প্রয়োজন হয়েছে? কি কারণে ইসকন হঠাৎ করে তাদের এত মানে গতি বৃদ্ধি হয়ে গেল, তাদের এত তৎপরতা বেড়ে গেল? এর পেছনে কি? এবং এবং একটা ঘটনার সাথে আর একটা ঘটনা ঢাকা এনে জড়ো করা, শাহবাগে করা, হঠাৎ করে তাদের এত তৎপরতা, এর কারণটা কি আপনি খতিয়ে দেখেন। এবং কালকে যে ঘটনা ঘটেছে, এটা একটা উস্কানি, বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার উস্কানি, বাংলাদেশকে বিপদে ফেলবার উস্কানি, বাংলাদেশের নিরীহ হিন্দুদেরকে বিপদে ফেলবার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। এবং কি বলে, ওই যে খোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা, এটা আমরা হতে দেব না। আমরা সমস্ত জাতি ঐক্যবদ্ধ, এবং আজকের মধ্যে বলতে চাই যে আপনারা শান্তি বজায় রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। এই ভারতীয় উস্কানি এবং তার প্রতিনিধি এই লীগের উস্কানি, এই উস্কানিতে আপনারা কোনোভাবে যেন পা দেবেন না। এদের বিচার করতে হবে, বিচার হবে। এই সরকারের প্রতি বলতে চাই, আপনাদের অনেক দুর্বলতা, আপনাদের এই দুর্বলতার কারণে এদের বারবারন্ত হয়েছে। কিন্তু আপনারা যদি না পারেন, তাহলে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তির হাতে ছেড়ে দেন। কিভাবে বিচার করতে হয় আমরা জানি, এগুলোকে ধরে ধরে কিভাবে বিচার করতে হয় আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের কমিটমেন্ট আছে এই দেশের প্রতি, এই মানুষের প্রতি। একদম স্পষ্ট, একদম স্পষ্ট, একদম। আমার কাছে মনে হয় না যে আর কোনো কিছু বলবার আছে। বিএনপির প্রতি অনেক প্রশ্ন ছিল। আমার কাছে মনে হয় বিএনপির এই শীর্ষ একজন নেতার কাছ থেকে আপনারা তাদের অবস্থান এবং তার ব্যক্তিগত অবস্থান শুনতে পেয়েছেন। সকল উত্তরে আমি তার কাছে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শহীদ ইসলাম বাবুল। আমরা ডক্টর সিনেমা সাইদ এর কথা শুনে পরে অনুষ্ঠানটা শেষ করবো। ডক্টর সিনেমা সাইদ, একটু আনমিউট করতে হবে প্লিজ, আনমিউট করতে হবে। এখানে যারা বক্তব্য রাখলেন আমি সবার কথা শুনলাম। আমার কাছে কেন জানি মনে হলো যে বক্তৃতার মধ্যে সারমর্ম ছিল কম, ছিল পলিটিক্যাল স্লোগান, অতি উচ্ছ্বাস, অতি আবেগ এবং অতি জাতীয়তাবাদ, যা রাষ্ট্রের জন্য মোটেই সহায়ক নয়। তবে কিছু কিছু কথা এসেছে এখানে, যেমন আমার ভাই শহীদুল যে কথাগুলো বলবো, উনি কিছুটা পলিটিক্যাল কথা বলার চেষ্টা করেছেন রাষ্ট্রের বিপক্ষে প্রশ্নে। প্রশ্ন হলো, কোন হিন্দু নেতা যারা এখন আসছেন ইসকনের বাইরে, তাদেরও ডাকেন, তাদের কথা শুনেন তারা কি বলে। আপনারা কেন মুসলমানদের কথা শুনতেছেন? আপনি খ্রিস্টানকে ডাকেন না কেন, বৌদ্ধকে ডাকেন না কেন? ওদেরও ডাকেন যে বাংলাদেশে কি নিষ্পেষণ হচ্ছে কেউ, জিনিসটাকে আরো একটু ব্যাপক আকারে নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের এই সমস্ত আলোচনায় পড়তে আলোচনা একজন হিন্দু থাকতে হবে, যারা ইসকন মতবাদে বিশ্বাস করে না বা ইসকনের সাথে যুক্ত না, কারণ তারা বলুন সংখ্যালঘু অত্যাচার হচ্ছে কিনা। আজকে ভারতের পশ্চিমবাংলার বিজেপি নেতা যেটা বলতেছেন, এটা তার কথা। কারণ উগ্রবাদী বলবে আমরা আশা করতেছি না, কিন্তু ইসকনকে নিয়ে বাংলাদেশ তার কথা না, এটা কিন্তু সে বিজেপির পশ্চিমবঙ্গের সে প্রধান, সে কিন্তু একা হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান, সে ইম্পর্টেন্ট একজন মানুষ। ব্যাপারটা হচ্ছে কোথায়, আপনার কথাগুলো শুধু বাংলাদেশ ভিত্তিক হবে না। এখানে যদি সমস্ত বিস্ফোরক এক হয়ে যায়, ওটা ভিন্ন একটা মতবাদ, জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ব্যাপার তো তা না। ইসকনের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে ভারতকে যে এই ব্যাপারটা দেখেন এবং দায়িত্ব নেন। খেয়াল করবেন, কিন্তু ব্যাপারটা কিন্তু আমার ভূখণ্ডে নাই, এটা আমেরিকা মধ্যে চলে গেছে, কিন্তু ওখান থেকে আসছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমাদের উত্তর দেওয়া হয়েছে এখানে, কিন্তু উত্তর যেতে দেন না কেন, তারা জড়াই গেছে এখানে। এবং ভারত থেকে কিন্তু এই স্লোগান দেওয়া হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে, সোশ্যাল ওয়ার্ল্ডে আছে, সবচেয়ে বড় নেতারা বলতেছেন। এখন পশ্চিমবাংলার যে সুখেন্দ্রের কথা বললেন, উনি তো বিজেপি নেতা, অর্থাৎ ধরে নেন
এবং সে কিন্তু দিল্লিকেও বলছে এটা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপক আকারে গিয়েছে, কারণ ভারত এখানে জড়াচ্ছে, ইসকন নিষ্পেষিত। এখন ইসকন কেন নিষ্পেষিত হচ্ছে, কেন তার বিরুদ্ধে কেস করলো? কেসটা কে করেছিল? কেস তো করেছিল যারাই কেস করেছে, এবং কেসটা করেছিল অক্টোবর মাসে, এবং সেই কেসে অ্যারেস্ট হলো সে এখন। অ্যারেস্টটা কেন হলো? কোনো গ্রাউন্ড ছিল এখানে, ধর্মীয় তার দরকার নেই তো। একজন যদি আপনাকে থ্রেট দেয়, বিপ্লব করতে চায়, আপনাকে বুঝতে হবে এগুলো তো বিভিন্ন জায়গাতে আসতে পারে। কিন্তু এই যে আমার ভাইরা বললো এখানে এত বড় বিপ্লবের পরে দেখেন এই বিপ্লবে কিন্তু কমপক্ষে 5-6 লাখ লোক মারা যাওয়া হচ্ছে, যায় না? তাহলে আপনি দেখেন, পৃথিবীকে বলেন এই বাংলাদেশের মতো দেশ যেখানে বিপ্লবের পরে কেউ হানাহানি হয়নি, 2-4টা কিন্তু কিছুই না, সেই অনুপাতে কিছুই হয়নি। বিভিন্ন দেশে ফ্রান্স রেভলিউশন কি হয়েছিল দেখেন তো, বিভিন্ন রেভলিউশন কি হয়েছিল, আমাদের কিছুই হয়নি। সুতরাং আমাদের জায়গাটা এত স্বচ্ছ, এত সহনশীল দেশ, এটা নিয়ে তো কথা বলার প্রয়োজন নেই, বলতে হবে। এবং ইসকনের সাথে তো ধর্মের সম্পর্ক আছে। ওই যে ভাই ফারুক যে কথাটা বললো, না ফারুক আরো বলবো, তোমাকে আরো জানতে হবে, আরো বুঝতে হবে, কিন্তু আরো ডিপে যাও। ইসকন তো শ্রীকৃষ্ণের কথা বলতেছে, তো শ্রী বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণবটা বিষ্ণু, এগুলো আরো ডিপে যাও। তো বিষ্ণুর চেতনাটা কি ছিল? একটা মতবাদ। এই মতবাদ বাংলাদেশে তবলি জমাত আছে না, তবলি জমাত চিন্তা করবেন, এরকম একটা মতবাদ নিয়ে আসেন না কেন? তারাও একটা গোষ্ঠী সৃষ্টি করছে, ভাবধারা করতেছে। সুতরাং এটার সাথে হিন্দু সম্পর্ক আছে তো, হিন্দু শাস্ত্রে আসছে, তার একটা গ্রুপ, কিন্তু হিন্দু বিচ্ছিন্ন না তো, তার খ্রিস্টান না তো। কাজে যখন বলবো যে হিন্দুরা সম্পর্ক নাই, এটা ভুল। আরো গভীরে যেতে হবে কিন্তু। সুতরাং প্রশ্নটা হচ্ছে, ইসকনটা করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এবং এটা 1960 সালে কিন্তু আমেরিকাতে সেটা তো ধর্মীয় উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। ইসকন থাকবে, ইসকন সারা বিশ্বে ছিল, আছে, থাকবে। বাংলাদেশেও যদি সেরকম কোনো সমস্যা না থাকতো, বাংলাদেশেও থাকতো, এতদিন পর্যন্ত ছিল, কেউ কোনোদিন ইসকন নিয়ে প্রশ্ন ওঠেন। এখন তাদের ভূমিকা নিয়ে প্রশ্নটা এই কারণে উঠেছে, কারণ তাদের মধ্যে এখন একটা পলিটিক্যাল ষড়যন্ত্র তাদেরকে নিয়ে, বা তাদের এই ইসকনের কিছু কিছু মানুষকে নিয়ে যুক্ত। যদিও বলা হচ্ছে যে ইসকন এগুলির সাথে যুক্ত নয়, মূলত যে ইসকন যেটা হলো ধর্মীয় প্রতিষ্ঠান বা হিন্দুদের একটা পার্টিকুলার সংগঠন আমি যদি বলি, কিন্তু কিছু কিছু মানুষ সেই সংগঠনের নাম ভাঙিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে, যেটার পিছনে ষড়যন্ত্র। তারাও বলতে যাচ্ছে, নরেন্দ্রনাথ মজুমদার বলছে যে প্রকৃত ইসকনের লোকজন তার সাথে নাই, যে ইসকনকে নিয়ে আমরা এখন কথা বলছি সেই ইসকনের লিডারদের সাথে নাই, চিন্ময় কুমার দাসের সাথে নাই। সে জায়গায় চিন্ময় কুমার দাসদের আসলে ইসকনকে ব্যবহার করে যে ভূমিকা রাখছে, এর পেছনে ষড়যন্ত্র এবং তার পেছনে ভারত রয়েছে বলে এটাই এখন প্রতিমান হচ্ছে, এবং আরো খারাপের দিকে যাচ্ছে। এখন আসছেন, আমি আপনাকে বলি মূল জায়গাটা আসেন। ইসকন একটা মতবাদ, একটা বিশ্বাস, একটা গোষ্ঠীর বিশ্বাস, খেয়াল করবেন। এবং এই বিশ্বাসের মধ্যে কিন্তু শান্তির কথা বলা হয়েছে, সৌহার্দ্যের কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা মানে পঞ্চম শতাব্দীতে কিন্তু এটা ছিল, জন্ম হয়েছে কিন্তু এটা। এখন 1960 সালে আমেরিকার জন্ম হয়েছে, এটা বিকশিত হয়েছে। কিন্তু আমরা ইসকনের জন্ম মৃত্যু নিয়ে কথা বলছি না, আমরা বলছি বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে। আমরা প্রতিদিন ইসকনের জন্ম নিয়ে কথা বলছি, ইসকনের উদ্দেশ্য আদর্শ। কোনো দিন কোনো পৃথিবীর কোন সংগঠনের, কোন ধর্মীয় সংগঠনের উদ্দেশ্য আদর্শ খারাপ হয় না, কিন্তু এখন বাংলাদেশের ক্ষেত্রে ইসকনকে যারা পরিচয় দিয়ে যে এই সাম্প্রতিককালে যে কর্মকাণ্ডগুলি করছে, এর পেছনে রাজনৈতিক কারণ আছে, এবং সেই রাজনৈতিক কারণগুলির একটা উদ্দেশ্য রয়েছে, সেখানেই আমাদের বা জনগণের মূল, এবং এর জন্য দেখা যাচ্ছে একটা হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে গেল। সেখানে আপনার মতামত জানতে চাচ্ছি। আমরা ইসকনের উদ্দেশ্য নিয়ে কথা বলছি আজকে। করতে হবে যে ইসকনের সাথে কিন্তু এই সমস্ত মতবাদ আসে না, 8 দফা আসে না। ইসকন যেটা আছে, ইসকনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই সম্পর্ক কেন হলো বাংলাদেশে, এটা কেন হলো? প্রসঙ্গটা ওইখানে, ইসকনের উদ্দেশ্য আদর্শের সাথে মিল নাই 8 দফার। 8 দফাতে তারা বলতেছে রাষ্ট্রের কনস্টিটিউশনের কথা বলতেছে, ধর্মের কথা বলতেছে, সৌহার্দ্যের কথা বলতেছে। এগুলি কোথায় পেল তারা? এইখানে রাজনীতি হয়ে গেছে। এখানে একটা গোষ্ঠী কাজ করতেছে যেটা ইসকনের মূল আদর্শ থেকে সরে গেছে। সরে যেয়ে তারা কি করতেছে, এখানে তারা একটা দেখার চেষ্টা করতেছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র, এখানে তাদের হিন্দু নিরাপত্তা নাই। এগুলি বিভ্রান্তি। ইসকনে মূল আদর্শ বিকৃত হইয়া এখান থেকে ইসকন আছে, এটা মৌলিক আদর্শ নাই তো, আপনারা সেখানে হিট করেন নাই। এরা কারা? এরা হচ্ছে বিভ্রান্তকারী লোক। এরা ইসকনের মূল আদর্শে বাইরে চলে গেছে। এদেরকে নিয়ে তো কথা বলতেই হবে।
এবং ইসকনেরও কথা বলতে হবে। এরা কারা? এরা বিভ্রান্ত করতেছে কিন্তু এই শক্তির সাথে যুক্ত দিচ্ছে কারা? ভারতের যারা যোগ দিচ্ছে এখানে, তারাও কিন্তু এখানে কি করতেছে? কথা বলবো, হুম। চলে। এখন প্রশ্ন আপনার হলো, সাথে একটু কথা বলবো। হ্যাঁ তারা হ্যাঁ, বলছে যে আসছি। সেটা ষড়যন্ত্র, ভাই কথা কথা বলতে সাথে দেন না, বললে ভালো হবে আর কি। কথা বলতে দেন না, কথা হ্যাঁ বলতে হ্যাঁ দেন, হ্যাঁ শেষ করতে হ্যাঁ হ্যাঁ, দেন। আসছি দাদা, আসছি। জি জি, সিনা ভাই বলুন। হ্যাঁ আপনারা যেমন জানেন, আমরা আমরা তো এখানে বসছি তো হালকা কথা বলার জন্য না, তো কথা বলতে দেন। প্রশ্ন হচ্ছে, এটা একটা সংগঠন, ঠিক আছে, এই সংগঠনের ভিতরে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি মানে দলীয় রাজনীতি ঢুকে গেছে এবং একটা উদ্দেশ্য ঢুকে গেছে, কিন্তু এই জন্য বিতর্কিত হচ্ছে। এটা বিতর্কিত ওই কারণেই হচ্ছে, নাহলে হইতো না তো। হয়তো বিগত দেখছি আমরা, দেখি আপনারা ৮ দফার কথা বলতে, আমি তো ৮ দফা অর্থই বুঝি না। আমি আপনারা দফা দিবেন কেন? কার কাছে দিচ্ছেন দফা? আপনাদের যে আদর্শ উদ্দেশ্য, দফা তো আসে না এখানে। আপনার কাজ চালা যান। এখন প্রশ্ন হচ্ছে, এখানে যে ঘটনা ঘটে গেছে, লোক মারা গেল, দেখ এই মৃত্যুর সাথে তো সম্পর্ক এসে গেছে। কে মারলো, কিভাবে মারলো, কোথায় মারলো, এগুলো দেখবে। আজকে যখন দেখেন ইসকনকে নিষিদ্ধ করার কথা বলো, আমি দেখলাম অ্যাটর্নি জেনারেল বক্তব্য শুনলাম, উনি বলছেন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, এটা দেখা যাক কি হয়। অর্থাৎ সরকারও কিন্তু এই মুহূর্তে কিছু করতে চাচ্ছে না। আপনারা কথা বলতেছেন, আপনাদের বাহনটা কি? সরকার। তো সরকার কি করছে দেখবেন না? আপনার সব কথা শুনতেছে সে, সব কথা বসতেছে সে। সরকার তো একটা শক্তি, কাঠামো, রাষ্ট্র চালাচ্ছে সে তো আপনাদের সব কথা নাচতেছে। সেও তো একটা অঙ্ক আছে তার এখানে। বিশৃঙ্খলা চাচ্ছে না তো সে। ঘটনা ঘটছে, ঘটনাকে আস্তে আস্তে প্রতিহত করা হবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখন ইসকন নিষিদ্ধ হবে কি হবে না, এই অ্যাটর্নি জেনারেল আজকে বলে দিচ্ছে। আপনি ওই দিকে লক্ষ্য রাখেন। আমরা কথা বলতেছি, রাষ্ট্র কি বলতেছে দেখেন। কেউ না কেউ তো অ্যাপ্লাই করছে, সে কোর্টে গেছে তো। হ্যাঁ, একটা সময় যদি দেখা হবে, আগে দেখেন এই সংকটটা যাতে আমাদের ব্যক্তি লাভ না করে, দ্বিপাক্ষিক পর্যায়ে চলে আসছে। আমার এক ভাই বলেছেন, ভারতের কথা বলেছেন। ভারতের কথা আসে কেন? কার কথা আসবে? যে আমার ঘিরে আসছে তার কথা তো আসবে, যে ঘিরে তার কথা আসবে কেন? আমার প্রত্যেকের স্বার্থের সাথে তার ক্ল্যাশ হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে। আমরা আমার প্রত্যেকটা ব্যাপারে সে আসতেছে, সে আসবে না, কে আসবে তাহলে? এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। যে ঘটনা একটা ঘটছে, মানুষ চিন্তা করতেছে খারাপ, রাষ্ট্র কি ভাবতেছে, রাষ্ট্র চিন্তা করতেছে, এটা পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই পদক্ষেপের সাথে জনগণের চিন্তা চেতনা বা ঐক্যমত যেটি বলেন না কেন, এটা আজ থাকবে। রাষ্ট্র চিন্তা করবে বৃহত্তর। ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে এইটা আর ব্যক্তি লাভ না করে, সেটা রাষ্ট্র সেটা দেখবে। ব্যক্তি লাভ না করলে কি হয়, সে তো রাষ্ট্র বোঝার ব্যাপার এটা। ওই যে বললেন সীমান্তে বন্ধ হয়ে গেছে, আমদানি বন্ধ হয়ে গেছে, এটা অন্য কারণ ছিল, সেখানে আমদানি হবে না। পশ্চিম বাংলা ব্যবসা বাণিজ্য তো শেষ। আমাদের 2 লক্ষ লোক সেখানে যাইতো চিকিৎসার জন্য, যেতে পারছে না, সমস্যা হচ্ছে তো। আমরা তো চাই না এগুলি। আমরা চাই দুটো দেশ পাশাপাশি থাকবে, একের প্রয়োজন অপরে আসবে। আমরা রাজনৈতিক ভাবে আমরা কারো ওই কাজটা করব না, তাকে ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব তো হয়ে যাচ্ছে। কাজে আমি মনে করি ইসকনকে নিয়ে যদি আলোচনা হচ্ছে টকশোতে, আমার মনে হয় এই আলোচনা করে এখন একদম মাটি দিয়ে দেওয়া উচিত। আমি কোনো চিন্ময়কে চিনি না, একটা ব্যক্তি, এত প্রচার দরকার নেই তো তার। একটা প্রচার হয়ে গেছে, তার ঘটনা একটা হয়ে গেছে। সে বরঞ্চ বলতে পারে চিন্ময় নামে এক ভদ্রলোক ছিল এখানে, তিনি ছিলেন ওইখানে, বহিষ্কৃত হয়েছেন এবং তার বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল আছে, এবং তিনি ইসকনকে বিভ্রান্ত করে বাংলাদেশে একটা সৌহার্দ্যময় দেশের মধ্যে সে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন, এভাবে চিহ্নিত করেন তাকে। শেষ, এর বাইরে যান না। না না, এখানে এটা তো আমি ভাবলে হবে না। কিন্তু হিন্দু সম্প্রদায় তো তাকে নেতা মানে, এবং তাকে ঘিরে হাজারো মানুষের গ্যাদারিং হয়, তার নেতৃত্ব মানছে, এবং তিনি যেসব কর্মকাণ্ড করছে সেগুলির পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন, পলিটিক্যাল ইচ্ছা আছে। এবং পাশাপাশি আপনি বলছেন যে ভুলে গেলে হয়, কিন্তু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড কি বলবেন আপনি? আসে, আমি তো সেটাই বললাম। হত্যাকাণ্ড নিয়ে তো আপনি রাষ্ট্র কথা বলতেছেন। আমি তো একবার বলছি অ্যাটর্নি জেনারেলের কথা শোনেন। আমি কিন্তু ফেসবুকের কথা বলে কথা বলবো না। অ্যাটর্নি রাষ্ট্র কি বলতেছে? রাষ্ট্র চাচ্ছে ঘটনাগুলোকে আর ব্যক্তি না ঘটিয়ে, যা ঘটেছে একটা শান্তিপূর্ণ অবস্থা আনা যায় কিনা। কারণ এখানে ভারত জড়াই গেছে, ভারত তো অফিসিয়ালি জড়াই গেছে।
ব্যাপারটা কিন্তু চিন্ময়ের মধ্যে নাই। মানে ব্যাপারটা কি ব্যাপার এরকম যে বাংলাদেশে যে কোনো হত্যাকাণ্ড ঘটলে বা যে কোনো ধরনের বড় সংকট আসলে ভারত জড়ায় গেলে আর নিয়ে কথা বলা যাবে, ব্যাপারটা এরকম ইঙ্গিত দিচ্ছেন আপনি? আমি তাহলে বলেছি আপনাকে, এই ঘটনা এখন ভারত বাংলাদেশ হয়ে গেছে। হুম, চিন্ময় এখন ভারত বাংলাদেশ, খেয়াল করবেন কিন্তু। মানে প্রকাশ্যে হত্যাকাণ্ড হয়েছে, ভিডিও ফুটেজ আছে, এরপরেও ভারত জড়িয়েছে, তাই বলে কথা বলা যাবে? না না, আমি সেটা বলিনি কিন্তু। আপনি কথা হুম, বলেন, পদক্ষেপ নিবে কিন্তু বাংলাদেশ সরকার। ব্যাপারটাতে ভারত জড়ায় গেছে এবং একটা সময় দেখবেন খুব শীঘ্রই এটার সাথে আমেরিকা জড়ায় যাবে। আমি বলছি ব্যক্তিতে দেখেন না কেন, আমি ওগুলো প্রশংসা করতেছি না, নিন্দা জ্ঞাপন করতেছি, কিন্তু জড়ায় যায় বাস্তবতা হচ্ছে কি জড়ায় যাচ্ছে। এটা বন্ধ করতে হবে তো আপনাকে। আপনাকে হচ্ছে রাষ্ট্র হুম, দেখেন, আমি সবসময় একটা কথা কেন বলতেছি, রাষ্ট্র হচ্ছে একটা কাঠামো। এখন একটা ঘটনা ঘটছে, সমস্ত জাতি বলতেছে অন্যায়, আমিও বলছি অন্যায়, কিন্তু অন্যায়টাকে যাতে ভিন্ন দিকে না যায়, যেহেতু একটা রাষ্ট্র সরাসরি জড়াই গেছে একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে, হিন্দু নির্যাতন হচ্ছে, খেয়াল করবেন কিন্তু হচ্ছে না, হুম, বাংলাদেশ হচ্ছে না, কিন্তু কিন্তু হচ্ছে যে না, এই প্রচারটা কে করবে বিশ্ব সংসারে? আপনাকে প্রমাণ করতে হবে কিন্তু ইন্টারন্যাশনাল বলয়ে এটা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু ভারত দাঁড়ায় আসছে, আপনার বাধা আছে কিন্তু হুম। এখানে। আমি যদি সেখানে যে সুবিধা করতে না পারি, তাহলে আমার কিন্তু ফাইটটা হবে সেখানে কিন্তু। আমার ২ টা ফাইট, দেশের ফাইট, ইন্টারন্যাশনাল ফাইট। আমি যদি এখানে হেরে যাই, যে মেসেজ পৌঁছাতে না পারি ভারতের জন্য, সেখানে আমার সংকট হবে কিন্তু। আমাদের বিপদ আছে তো এখানে। আমি সেই কথাই ঠিক আছে। বলতেছি, আমাদেরকে চিন্তা এই করতে হবে। সংকটকে মোকাবেলা করার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ, যেটা শহীদুল ইসলাম বাবুল বলেছে, এই ধরনের আমি যে জুজুর আমি ভয় কিন্তু এর আগের সরকারের আমলে বহু ঘটনা ঘটেছে। এর আমি আগের কিন্তু সরকারের সময়ে শোনেন, পার্শ্ববর্তী দেশ একরকম ভূমিকা রেখেছে, এখন আরেক রকম ভূমিকা রাখার তাই পেছনে স্পষ্টত অনেকে মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য, হীন উদ্দেশ্য ছাড়া আর অন্য কিছু নয়। সুতরাং মানুষ ঐক্যবদ্ধ যারা হচ্ছে, অবশ্যই হিন্দু মুসলিম না, সাগর একসাথে ভাই, থাকবে। এবং দুটা প্রশ্নের উত্তর আছে, একটু জাস্ট 30 সেকেন্ড আমাকে সময় দিতে হবে। আমরা আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাই, অনেক লম্বা হয়ে গেছে। আমি হ্যাঁ হ্যাঁ, আমি 30 সেকেন্ডে শেষ করব। শাহিদ ভাইয়ের আরেকটা কথায় অনুষ্ঠান আছে আমি প্রিয় দর্শক, 10টা 45-এ আরেকটা অনুষ্ঠান আছে, জি বাংলাদেশ জি সময় জি জি আপনারা জি জি থাকবেন। তাহলে আমি মূল জায়গায় চলে যাই। আমাদের নরেন্দ্র মজুমদার সাহেব কিছুক্ষণ আগে বললেন যে ইসকন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এটা মিথ্যা বা এটা সত্য নয়। তিনি প্রমাণ চেয়েছিলেন। এই যে আমি প্রমাণটা একটু ওনাকে দেখাই, যে কিছুদিন আগে অর্থাৎ 31শে অক্টোবর 2024 চট্টগ্রামের বিশাল একটি ইসকনের সমাবেশে সেখানে জাতীয় পতাকা নামিয়ে, অর্থাৎ জাতীয় পতাকার উপরে তাদের যে গেরুয়া পতাকা অর্থাৎ ইসকনের পতাকা সেটি উড়ানো হয়েছিল। এই যে দেখেন, এটা জাতীয় দৈনিক যুগান্তরের খবর। হুম, যখন আপনার সেই সংগঠন ভাই, আমার ওদের তর্ক দেশের করবো না, জাতীয় শোনেন। পতাকার উপরে করোনা তাদের কারণ দলীয় কিংবা কে তাদের লাগাইছে, সেই অতি উচ্ছেদে কে প্লিজ লাগাইছে, শেষ কে করি, উঠেছে, নিয়ে অনেক শেষ কথা করি, হয়েছে, শেষ এটা করি নিয়ে আর brother। কথা বলেন না। এটা না, আপনি স্পষ্ট ফারুক হয়তো হাসান, আপনি আপনার বলতে মতো চাচ্ছেন করে ওইটা খালি আমরা দেখছি ওইটার মাধ্যমে তাকে বোঝানো উপরে হচ্ছে। নামাজ পড়তেছে, বিজেপির পতাকা এটা সে এটা ইসকন গণ থেকে ইসে অফিসিয়াল প্রধানমন্ত্রী স্টেটমেন্ট কার্যালয়ে আমরা এখনো বিজেপির পাই নাই, পতাকা লাগাইছেন আপনারা। এখনো পাই নাই ব্রাদার। আমি শেষ করি। যে আর আপনি আরেকটা কথা দেশের মানুষ, বললেন, কিন্তু ওই বিভিন্ন পতাকা যারা দেশে লাগাইছে ওর উৎসাহিত ইসকন জানে না নিষিদ্ধ, কোনটা আগে কোনটা পরে। এটি সঠিক নয় ব্রাদার। আর্জেন্টিনার পতাকা লাগায়, ব্রাজিলের পতাকা লাগায়, আরে জি, বাবা, না, আমি বুঝতে পেরেছি। রেফারেন্স দিয়ে বলছি, ফারুক হাসান, আপনি আপনি বলতে রেফারেন্স চাচ্ছেন এটি, দেখান। আর তিনি বারবার একটা আর কথাই নরেন্দ্রনাথ মজুমদার বলতে যাচ্ছে এটি ভুলক্রমে হয়তো কেউ লাগিয়েছে অতি উৎসাহী হয়ে। এই হলো হ্যাঁ, অবস্থান, ঠিক আছে। মানে এই উদ্দেশ্য করে সমাবেশে না, এটা কিন্তু আমার নিয়ে একটা কথা, আমার কথা হচ্ছে, ধরেন ফারুক ভাই, এটা অন্য কেউ লাগালো, শেষ করি। এক মিনিট বলতে এরপরে দিতে হবে। ইসকন কি তাদের এক দলীয় মিনিট হেডে কিংবা ফারুক ভাই অফিসিয়াল বলেন। স্টেটমেন্ট দিয়েছে? ইসকন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আমি যেটা বলি, আমরা ওটা লাগাই না, ইসকন না, এটা ওর কোনো অতি পতাকা উৎসাহী ইসকনের না। লাগিয়েছে? যারাই হোক, আচ্ছা, তারা কি কোনো ফারুক, ওই অফিসিয়াল পতাকাটা স্টেটমেন্ট ইসকনের দিয়েছে? না, ইসকন কেন দেবে? মানে ইসকনের এটা পতাকা এটা নেই, গেরুয়া গেরুয়া ইসকন পতাকা তো। কেনটা নেই? ইসকনের কোনো পতাকা নাই। কার পতাকা? পতাকাটা কার? আপনি আরে বলেন না বাবা, কার। গেরুয়া মানে তো এটা বিজেপি বাংলাদেশ পতাকা, কতি করে গেরুয়া মানে হিন্দু মহাজনের পতাকা, পতাকাটা তো বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা নাই, এটা ইসকনের কোনো ক্লিয়ার পতাকা করাটা নাই। কি? এটা কার পতাকা আচ্ছা, তাই বলেন। আচ্ছা, ঠিক আছে, যে পতাকাই হোক, ওকে, জাতীয় পতাকার উপরে কোনো আচ্ছা, পতাকাই লাগানো উনি যাবে না। এগুলো আরেকটি প্রশ্ন এগুলো করেছিলেন নিয়ম। কিন্তু যে যারাই লাগিয়েছে শেষ করি, ওই ওই ঠিক আছে ভাই, অনুষ্ঠানে ইসকন যারা কেন ভাই? লাগিয়েছে ওই অনুষ্ঠানটা উনি ছিল মানে ওই বললেন যারা ইসকন সংগঠন ইসকন কি আয়োজিত কোনো, অনুষ্ঠান। ওকে ওকে, আমি আরেকটা যাই। আরে বাবা, উনি ইসকন বললেন কেন বলে? ইসকন কোনো জানেন দেশেই সাগর নিষিদ্ধ ভাই, না। সবাই না, এটা এখানে কি কোনো ব্যাপারটা হলো জানিয়ে নিষিদ্ধ? কি বলবে? ইসকন আয়োজিত আচ্ছা ঠিক ওই আছে, ওই অনুষ্ঠানটি ছিল, সে প্রশ্নে আমি কারণে গেলাম না, ইসকনের প্রতি আপনি ইঙ্গিত ইসকন আরেকটাতে দিয়েছে। আয়োজিত আসেন, নো, আরেকটাতে আসেন। আরে বাবা, উনি ইসকন বললেন তো আয়োজন ইসকন করে নাই নিষিদ্ধ না, সাগর সে ভাই। নাকি নিজে ইসকন সিঙ্গাপুরে গেছে, প্রত্যাখ্যান করছে মালয়েশিয়া অনুষ্ঠান, গেছে। এই যে খালি এই ইসকন ব্রাদার ইসকন নিয়ে এসেছেন। নরেন্দ্র দাদা, একটু কুল, বলেন। এত হাই করবেন না। হ্যাঁ, এই যে আপনি না বললেন না,
ইসকন কোন দেশে নিষিদ্ধ না। আর আমি রেফারেন্স দিয়ে বলা, দেখেন এটা হচ্ছে ঢাকা পোস্টের খবর আজকের। ঢাকা পোস্টে স্পষ্টভাবে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না, এই যে ঢাকা পোস্টে। আর আপনি সিঙ্গাপুরে বললেন কোন আপনি দেশে আমি নিজে নিজে মালয়েশিয়ায় গেছি। গিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আমি নিজে আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আমি একটা কথা বলে রেফারেন্স দিয়ে বলে বলছি শেষ ভাই, করি। আমি তো ভাঙিয়ে বলছি না। মানে জি, ইসকন যে আমার কাছে উগ্রবাদী একটা সংগঠন। মন্দির, হ্যাঁ, আমি আমি যে শেষ করি কথাটা দাদা, বলতে আপনি চাচ্ছিলাম, ফারুক ভাই, পত্রিকার রেফারেন্স ঠিক দিয়ে আছে, পরে আমি উত্তর দিয়ে। পার্সোনাল আপনার সাথে কথা বলে নেব, আমি এখানে সময় ভাঙিয়ে নষ্ট কোনো করবেন না, কথা আমার বলছি একটা না, আমি কথা। রেফারেন্স দিয়ে কথা বলছি। ঠাকুর ভাই আমার কথা হ্যাঁ, বলতে দেন। আমাদের আবু সাইদ চিনা ভাইয়ের সাথে আমি না, 3 ঠিক দিন আছে, খেয়ে ফারুক হাসান বলেছেন, ফারুক হাসান বলেছেন যে নজরুল মজুমদার ভাই, এক মিনিট। মেনে নিন, আমি ধরে বলতে মানছি, আমার কথা বলতে দেন। এই চীন, জি, আমি বলি এই ইসকনের নরেন্দ্রনাথ কমিটি, মজুমদার এক হ্যাঁ বলুন। এই না, চিনা ইসকনের ভাইয়ের কমিটির কথা ভিতর বলতে হবে না। সাধুদের ভিতর প্রভাব বিস্তার হয়। প্রভাব বিস্তার হুম। নিয়ে মানে তারা অনেকে মানে বিভিন্ন ধরনের লবিং গ্রুপিং এগুলো করে। যখন এই গতকাল তারেক ভাই বলেছিল না যে এই চিন্ময় চিকন বুদ্ধির মাল, এই চিকন বুদ্ধির মালটাকে যখন ইসকন ছুঁড়ে ফেলে দেয়, তখন কিন্তু ওইটাকে ও সহজে মেনে নেয় নাই। ও কিন্তু স্থানীয় লোকজন ধরে ওই মন্দিরেই থাকে, ওকে মন্দিরে প্রবেশ নিষেধ করলেও ও কিন্তু এই মন্দিরে ব্যবহার করে মন্দির থাকে। এ তখন দেখছে যে মূল ইসকন যখন আমাকে নিষিদ্ধ করলো, তখন আমি ইসকনকে নিষিদ্ধ করে দিই। এখন যারা ইসকন নিষিদ্ধ চায় আর মানে চিন্ময় এদের সাথে যোগসূত্রে থাকতে পারে, এক। 2 নম্বর চাচ্ছে যে আমি যে ইসকনে থাকতে পারবো না, যে ইসকন আমাকে বহিষ্কার করছে সেই ইসকনকে আমি প্রশ্নবিদ্ধ করবো, এই বুদ্ধি ওই চিন্ময় থাকতে পারে। এই চিন্ময় এই ইসকন নিষিদ্ধ করা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ওই চিন্ময়। ওই চিন্ময়ের কারণে এগুলো হচ্ছে। আর এই যারা নিহিত তাহলে হচ্ছে আপনারা যোগসূত্র নামেন না, যারা আপনারা চিন্ময়কে ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করেছেন, আপনারা আগামীকালকে সমাবেশে ডাক দেন যে চিন্ময়ের সর্বোচ্চ শাস্তি চাই, সে ইসকনের কেনা, সে উগ্রবাদী, সে সন্ত্রাসী, হ্যাঁ ষড়যন্ত্রকারী। আমরা যারা Right, সঠিক right. পথে আছি, সঠিক না, পথে আছি, সমাবেশ আপনারা ডাক না দিক, অন্ততপক্ষে ইসকনের বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে স্পষ্ট একটা বিবৃতি দেওয়া হোক। সবাই জি। যে সম্মেলনটাতে আপনারা বারবার বলেন 25 তারিখ যে ইসকনের সম্মেলন, না এই পলাশকানিতে আছে ওটা ইসকনের সম্মেলন না। ওখানে হয়েছে যে কি বং সং জাগরণ লোক প্রজোর ফোকজোর আরে ওদের বাবা, ওদের আপনার পাল্টা কর্মসূচি কি? এটার বিরুদ্ধে পাল্টা কর্মসূচি একটা দেখা ইসকন করে। বললে তো হবে না। ইসকনকে এখানে সামনে কেন আনে? জি, আনেন চিন্ময়কে আনেন। পলাশকান্দিদের কাছে শুনতে চাই। সন্ত্রাসী কার্যক্রম চালাবে, আপনি তার বিরুদ্ধে স্টেটমেন্ট কি? আপনার অবস্থান কি? আপনি কি কর্মসূচি দিয়েছেন? আপনি কি একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে না এটা আমাদের সংগঠন না, এটা আমাদের পলাশকান্দিদের শুনতে চাই। ইসকনের সাধারণ আমি- সম্পাদক সে তার ইসকন টিভিতে ভিডিও দিয়ে বলছে যে চিন্ময় লীলা দাস এরা আমাদের ইসকনের সদস্য না, সে বলেছে, সে ভিডিও মিডিয়া দিচ্ছে, বলেছে তো। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এক মিনিট সর্বোচ্চ 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, প্রথমত হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের প্রভুর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই কারণে মিথ্যা এবং বানোয়াট, কারণ হচ্ছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে অবশ্যই সরকারের পারমিশন লাগে, এবং এক্ষেত্রে কিন্তু সেটা নেওয়া হয়নি। অর্থাৎ গাছের গোড়াটাই, শেকড়টাই পচা, সেক্ষেত্রে কিন্তু ফল দেবে কি? দ্বিতীয়ত হচ্ছে যে এই মামলাটা হয়েছে আজ থেকে 2 মাস আগে। তাকে 2 মাস আগে গ্রেপ্তার না চিন্ময় করে দাসের আসল পরিচয়টা কি একটু জানতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে ওনার পরিচয়, উনি পুণ্ডরিক ধাম যেটা আছে সেটার অধ্যক্ষ এবং ইসকনের আর সদস্য। কোন মানে ইসকনের না, সদস্য? ইসকনের সদস্য বলে কিছু নাই এখানে। হয় কি, আমাদের একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। মানে এই মাত্র তো বললেন এবং ইসকনের সদস্য বললেন। ইসকনের সদস্য বলে কিছু না, আমি ইসকনের সদস্য না। ইসকনের সদস্য হতে হলে বেশ কিছু ক্রাইটেরিয়া লাগে। একটা হচ্ছে প্রথমেই তাকে হতে হবে, আমি ওনার পরিচয় জানি, ওনার সাথে ইসকনের কোনো সম্পর্ক আছে কিনা, এখানে হাজারো মানুষ দেখছে। ওনার সাথে ইসকনের সম্পর্ক, উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওকে, তার মানে তার সাধারণ সম্পাদক ছিলেন, বলুক। আচ্ছা, অব্যাহতি কবে দেওয়া হয়েছে? অব্যাহতিটা কবে দেওয়া হয়েছে? অব্যাহতিটা দেওয়া হয়েছে 2 মাস, প্রায় 2 মাসের মতো হলো। আচ্ছা, যাই হোক, আমরা আচ্ছা, উনি কোন জায়গায় সাধারণ সম্পাদক ছিল? পলাশদা বলুক কোন জায়গায়, কোথায় সাধারণ সম্পাদক না, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। আচ্ছা,
আর এই বলছে ইসকনের সদস্য হতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয় একটু বলেন তো দাদা, কি কি যোগ্যতা না থাকতে হবে বলেন। না এখন জিনিসটা বাংলাদেশে যেটা হচ্ছে যে সমস্ত হিন্দুদেরকে ওনারা যারা আজকে আলোচক তারা সবাইকে ইসকন সদস্য বানাই দিচ্ছে, কিন্তু বেসিক্যালি তা না, না না আমরা না তো ওরা না, ইসকনের সদস্য ইসকন না। সদস্য হতে হলে যোগ্যতা কি বলেন, যোগ্যতা কি, মানে কি যোগ্যতা থাকতে হবে? ইসকন সদস্য হতে গেলে অবশ্যই তাকে তো নিরামিষ ভোজী হতে হবে, তাকে নো নো নো, দীক্ষিত হতে হবে। সত্যরঞ্জন ভারত ইসকনের প্রেসিডেন্ট, সে কি নিরামিষ খায়? জানিয়ে কথা বলবে, অবশ্যই খায়, না জানি এটা খায়, বলে দেন। সত্যরঞ্জন নিরামিষ না খায়? খায়, অবশ্যই খায়। অনেক আমার সামনে মাছ আমি আমি খাচ্ছে। আমি তার সম্পর্কে চিনি, আমি জানি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমিও এটা আমিও নিয়ে জানি, আমরা আমিও আরেকদিন চিনি। আলোচনা করব। অবশ্যই এটা হ্যাঁ, প্রথমত হচ্ছে নিরামিষ এটা খায় লাগবে। কুশল বুঝি আচ্ছা করে একটা দিলেন কথাবার্তা। আচ্ছা, আর জিনিসটা হচ্ছে যে আচ্ছা, আমরা যেটা প্রথমেই বলছি যে আজকে যে সমস্যাটা, সংকটটি তৈরি হয়েছে, এটি একটি রাজনৈতিক শূন্যতার জন্য সংকটটি তৈরি হয়েছে। আজকে যদি রাজনৈতিক শূন্যতা না হতো তাহলে কিন্তু আজকে সব স্টেক হোল্ডারদের সাথে আপনারা কি চান আপনি এই আপনারা আমি কি চান শেষ এই করি সংকট আজকে। সামনে এগিয়ে যাক? জি, না, আমি সেটাই বলছি। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে এই বাংলাদেশে যে কোনো সমস্যা হলেই সর্বদলীয় একটি বৈঠক করে রাজনৈতিক নেতাদের, সামাজিক নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি করে এই সামাজিক সমস্যাটি সমাধান করার জন্য। আমি আগেও বলেছি, দিন শেষে বাংলাদেশটি আমার, বাংলাদেশের রক্ত ঝরলে আমার ভাইয়েরই রক্ত ঝরে, এবং এখানে অন্য কোনো দেশের কিছু আসে যায় না, সবাই রাজনৈতিক ফায়দা লুটবে। আমরা চাই আমাদেরকে নিয়ে, হিন্দু সম্প্রদায়কে নিয়ে, বাংলাদেশকে নিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা না লুটে। আমরা আমাদের অধিকার চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই, সাম্য নিয়ে বাঁচতে চাই, সমতা নিয়ে বাঁচতে চাই। আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছেন তাদেরকে বলবো যে আমাদের সাথে এখন সবচেয়ে বেশি বৈষম্য করা হচ্ছে। এখন বাংলাদেশে এখনো পর্যন্ত যে কমিশনগুলি হয়েছে, এখনো পর্যন্ত কোনো কমিশনে আমি দেখি নাই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন জি, জি, ঠিক সদস্যকে আছে। নিয়োগ সেই দেওয়ার সেই জন্য। বৈষম্য নিয়ে অবশ্যই যেহেতু বৈষম্যর কেন একটা দেবপ্রিয় ভট্টাচার্য এখন সংখ্যালঘু না? দেবপ্রিয় ভট্টাচার্য কি মুসলমান? দেবপ্রিয় ভট্টাচার্য চেয়ারম্যান না, জানেন না? অর্থ ফেরত না আনা না, কমিটির সভাপতি না সে? উনি সে কি মুসলমান? উনি সরকারিটা না, উনি সরকারি উনি কি? কমিশন না, আপনার জানতে ভুল হচ্ছে। দেবদাস ভট্টাচার্য হচ্ছে একটি কমিশন করেছে বেসরকারি, সেটা তাকে পরামর্শ দেওয়ার জন্য। সরকারি যে কমিশন হয়েছে, সরকারি কমিশনের কোনোটার মধ্যে হিন্দু সম্প্রদায়ের কেউ নাই। আচ্ছা, যাই হোক, এখন ধন্যবাদ। এখন যে আজকে আমি যে সমস্যাটা আমরা অতিবাহিত করছি, আমরা খুব শীঘ্রই আমরা সেই সমস্যাটাকে উত্তরণ করতে পারবো, যারা আপনি এবং বলেছেন খুব শীঘ্রই আপনারা বাংলাদেশি, এটাই যদি হয় তাহলে এত সংকট হতো না। মানুষের ধারণা আপনাদের প্রতি, হিন্দু সম্প্রদায়ের প্রতি দিন দিন অন্যরকম হচ্ছে, মনে করছে অনেকে যে আপনারা আসলে বাংলাদেশি বলছেন, হিন্দু সম্প্রদায়কে আপনারা বলি পার্শ্ববর্তী পাঠা দেশের বানানো হচ্ছে। ডিসক্রিপশনে চলছেন। আমরা এটা দেখেছি এটা দুঃখজনক। এমন ধারণা থেকে, মানুষের এইরকম ধারণা থেকে আমরা দূর, এটা আপনার প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আমরা চাই বাংলাদেশি হয়ে থাকুন, আমরা পাশাপাশি বাংলাদেশে থাকি। আমাদের ঐতিহাসিক ভাবে, ঐতিহ্যগত ভাবে আমরা 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 আম- সব সব জাতি ধর্ম একসাথে থেকেই এই দেশের একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা যারা এবং আছি আমাদের সবাই আমরা সংস্কৃতি, বাংলাদেশী, আমাদের আইডেন্টিটি পরিচয় একটাই। এটা প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন তরুণ ঘোষের বক্তব্য সহ আর একটি লাইভ ভিডিও। আজকের এই লাইভ ভিডিও সহ, তরুণ ঘোষের ভিডিও সহ আপনাদের মনের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিও নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কে কে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর আপনারা মুক্তি চান, নাকি কঠিন শাস্তি চান, নাকি ফাঁসি চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া, তারপরে আপনাদেরকে জাস্ট খালি ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা নিয়ে এবং এই ভারতের যে তরুণ ঘোষের তথ্য শুনলেন, এই তরুণ ঘোষকে নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরবেন। আর পুরো ভিডিওটি নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সে আপনাদের কমেন্টটি তুলে ধরার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।